তোর সে কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি। বাবা আমার কোনো কথা না শুনেই কারেন্টের ওয়্যার দিয়ে মারতে শুরু করলো। আর আমি শুধু বাবাকে বলেই যাচ্ছি, বাবা আমি কিছু করিনি, কিন্তু কেউ কোনো কথা শুনলো না। শেষ পর্যন্ত বাবার মা সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই। তখন আমাদের বাড়ির কাজের বউ এসে বাবাকে আমার থেকে সরিয়ে নিয়ে যায়। আসলে কাজের বউ আমাকে ছোট থেকে বড় করেছে, তাই একটু বেশি ভালোবাসে। অজ্ঞানতে বাবার মুখ থেকে একটা কথাই শুনতে পেলাম, বের হ আমার বাড়ি থেকে, বের হ। বউ বাবাকে নিয়ে গেল। একে একে সবাই বের হয়ে গেল। প্রায় 3 ঘন্টা পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর ভাবলাম, হায় রে, কি দুনিয়া! আজ একটা মেয়ের জন্য নিজের ছেলেকে অবিশ্বাস করছে। বাহ দুনিয়া, বাহ! তাই সিদ্ধান্ত নিলাম, আমি আর এই বাড়িতেই থাকবো না। যা, আমার এই বাড়ি ছাড়া একটা ঠিকানা ছিল, সেটাও নেই। কি সেই ঠিকানা আপনারা পরে জানতে পারবেন। তাই আর এই শহরে থাকবো না। যদিও কিছুদিনের মধ্যে শহর ছেড়ে দিতাম, কিন্তু এভাবে যে ছাড়বো সেটা কোনোদিন ভাবিনি। তাই অপেক্ষা করতে লাগলাম রাত গভীর হবার, কারণ গভীর রাতে আমি আমার আসল ঠিকানায় পৌঁছবো। ও, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি মাহফুজ হাসান রায়হান, মা বাবা দ্বিতীয় সন্তান। মানে আমার আগে আমার এক বড় ভাই আছে। অবশ্য আমার মাও আছে, কিন্তু আমার কতটা ভালোবাসে না। তাই তো দেখলেন, যে জায়গায় মা আমাকে বাঁচানোর কথা, সে জায়গায় বুয়া বাঁচালো। অবশ্য ভাই কোথায় তা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, সেটা পরে জানতে পারবেন। যেভাবে সেই কাজ। রাত অন্ধকার হতেই একটা মেমোরি কার্ড সহ কার্ড রিডার রেখে গেলাম। বের হয়ে গেলাম আমার শহরে। পৌঁছে গেলাম আমার স্থানে। গিয়ে দেখি সবাই একসাথে অফিসে বসে আছে। আমাকে দেখে সবাই বলে উঠল, মাহফুজ, তোর এই অবস্থায় কি করে হলো? তোমার উপর আক্রমণ হয়েছিল? না, আমার আর বলতে পারলাম না। অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমাকে আমাদের পার্সোনাল হসপিটালে ভর্তি করা হলো। অবশ্য নিধিকে আর কি আমার দ্বিতীয় ঠিকানা আর ভাই বা কোথায় তা নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন। তাহলে চলুন আপনাদেরকে একটু পেছন থেকে ঘুরিয়ে নিয়ে আসি। 4 মাস আগের কথা। আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হলো, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তাই গেলাম স্যারের কাছে। স্যার, আমার কিছুদিনের ছুটি দরকার। ছুটি দরকার মানে? মাহফুজ, তুমি ভালো করে জানো আমরা এখন কি চাপে আছি, তারপরেও তুমি ছুটি চাও? কিন্তু স্যার। কোনো কিন্তু না, আরও 2 মাস পর। কিন্তু স্যার, আমার ভার্সিটি। মাহফুজ, আমি জানি তুমি বছরে একবার গেলেও তোমার জন্য A+ কোনো ব্যাপার না। ওকে স্যার, এখানে আমার কিছু বলার নেই। চলে আসলাম বাড়িতে। আসতেই মা বলল, মাহফুজ, কোথায় ছিলি? এই তো মা, একটু বাইরে। খালি বাইরে বাইরে, একটু নিজের বাড়ি কোম্পানিতেও তো সময় দিতে পারিস। কি হলো, কথা বের হয় না কেন? আসলে মা জানে আমি কি চাকরি করি। মা, বন্ধ করো তো, খাবার দাও তো, খিদে পেয়েছে। খালি খাই খাই, একদিন নিজে খাবার এনে দেখিস কেমন লাগে। এই কথা শুনে আর সেখানে না থেকে চলে আসলাম রুমে। এসে শুয়ে রইলাম। তখন বউ আসলো খাবার নিয়ে, তাই আমি আর না করলাম না, খাবার খেয়ে নিলাম। রাতে ভাইয়া আসলো। এসে আমার রুমে, ভাইয়া কিছু বলবে? বলবো বলে তো আসলাম। বলো ভাইয়া, কি বলবে? শোন, আগামী মাসের 3 তারিখ আমার বিয়ে। কি? তাহলে ফারজানাপুর কি হবে? আরে পাগল, ফারজানার সাথে বিয়ে। সত্যি? এবার নিচে আয়, খাবার খাবি। চলো। অবশ্য ভালোই হলো, বেড়াতে না পারলে বিয়ে তো খেতে পারবো। তারপর খাবার খেয়ে দিলাম, ঘুম। এভাবেই কেটে গেল এই মাস। অবশ্য আমাদের যা চাপ ছিল তা শেষ, তাই বিয়েটাও আমি এনজয় করতে পারবো। আজকে ভাইয়ের বিয়ে, তাও ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে। অবশ্য আপনারা ভাববেন তা আমি জানি কি করে। ভাইয়া যখন প্রেম করে তখন আমি মাত্র ভার্সিটিতে উঠলাম। ভাইয়ের জিএফের নাম ছিল ফারজানা। আমি ব্যাস এতটুকু জানতাম, কিন্তু এটা জানতাম না যে ফারজানা আপু আর আমি একই কলেজে পড়ি। তবে আমার 2 বছরের সিনিয়র, মেডিকেলে পড়ে, খুব ভালো ছাত্রী। একদিন আমি ভার্সিটি যাই একটু তাড়াতাড়ি। গিয়ে তো আমি পুরো অবাক হই, ভাইয়া এখানে, তাও কি করে এখানে। তাই কিছু না ভেবেই ধীরে ধীরে আগালাম। গিয়ে শুনি ভাইয়ার ফারজানা আপুর প্রেমালাপ করতেছে। বেশ বুঝে নিলাম যে উনি আমার ভাবি। তাই আমি শুরু করলাম। এটা শুনে ভাই চমকে উঠলো আর আমার দিকে তাকিয়ে তো অবাক। সমস্যা নেই ভাইয়া, ভাবি আমার খুব পছন্দ হয়েছে, চালিয়ে যাও, তবে এখানে না, পার্কে। বেশি পাকনাম হয়ে গেছিস না? ভাবি দেখো, ভাইয়া খালি মারে। এই, তুমি শুধু শুধু আমার ছোট ভাইটাকে কেন মারো বলো তো? মাহফুজ ছোট। ও তো ছোট, আমার ছোট ভাই, ওকে আর মারবে না, ওকে? ওকে। এইভাবে কেটে গেল সময়। আজ ভাইয়ের বিয়ে, তাই আমাদের আত্মীয় স্বজন আসছে। সবার মাঝে আমি নিধি আপুকে খুঁজতে লাগলাম, কারণ আমি নিধি আপুকে যে ভালোবাসি। কিছুক্ষণ পর দেখি খালু খালাকে নিয়ে বাড়িতে প্রবেশ করছেন মহারানী।
আমাকে আর কে পায়। দৌড়ে গেলাম নিধি আপুর কাছে। অবশ্য আপুকে অনেকবার প্রপোজ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। খালি থাপ্পড় আর থাপ্পড়ই খাই। আমি আসতে আপু বলল, কিরে পিচ্ছি, একটু পর তোর ভাইয়ের বিয়ে, তোরটা কবে? তুমি রাজি হলে আজকেই। কি বললি? কই কিছু না তো। দেখ মাহফুজ, তুই আমার থেকে 2 বছরের ছোট, তাই বলছি তোর সাথে আমার বিয়ে, এটা ভুলে যা। আপু এটা ডিজিটাল যুগ, এখানে সব কিছুই না। এখন থাপ্পড় খেতে না চাইলে যা ভাগ। আমার বাড়ি আমি কেন যাব? পারলে তুমি যাও। নিধি আপু কিছু না বলে রাগে কটকট করতে করতে চলে গেল। ভাইয়ের বিয়ে হয়ে গেল। ভাবিকে নিয়ে আমাদের বাড়ি আসা হলো। আজ ফারজানার পর ভাইয়ের বাসর। ভাইয়ের ঘর আমি সাজিয়েছি, তাই ভাইয়ের কাছ থেকে কিছু নেওয়ার দরকার। তাই দরজার সামনে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া এসে বলল, মাহফুজ দরজার সামনে থেকে সর। ভাইয়া আগে আমার টাকা, তারপর। কিসের টাকা? আমার ভাই দেখি কিছুই জানে না। কত টাকা লাগবে? 10,000। এত টাকা? দিবা নাকি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে? দাঁড়া দিচ্ছি এনে। যাও, আবার কিন্তু একটা ভাতিজি চাই। যা ভাগ। এভাবে হাসি মজায় আমাদের 2 মাস কেটে গেল। কাল আমি খালুদের বাসায় যাব, তাই একটু রেডি হচ্ছি। আগে বলে দিই, আমার বাবার কিন্তু একটা বড় বোন আছে, মানে আমার ফুপি। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তাই আমি সেখানে বেশি থাকি। এই নিয়ে আমার ফুফাতো বোন কি কেলেঙ্কারি না করে। ফুপি এসে বলল, কি রে, কোথাও যাবি? হ্যাঁ ফুপি, খালুদের বাসায় যাব। এখন তোর খালুদের বাসায় যাবি? তোর তো আবার ভার্সিটি খোলা। চিন্তা করো না ফুপি, আমি কিছুদিনের মধ্যে চলে আসব। আচ্ছা, আর হ্যাঁ শোন, তোর খালু বাসা থেকে ফিরে এসে আমাদের বাড়ি যাবি, বুঝলি? ফুপি সারা বছরই তো তোমাদের ওইখানে থাকি, তুমি না বললেও যাব। আচ্ছা তাহলে আমি যা। ঠিক আছে ফুপি, আল্লাহ হাফেজ। বের হয়ে এলাম। আমি খালুর বাসায় যাচ্ছি বলে সবার মন খারাপ, সবার চেয়ে বেশি ভাবির। তাই সবাইকে বুঝিয়ে চলে আসলাম খালুর বাসায়। বাসায় এসে খালা আমাকে বলল, কিরে, এতদিনে তোর এই মার কথা মনে পড়লো? খালা, আমি পরীক্ষার পরপরই আসতাম, কিন্তু কাজের জন্য আসতে পারিনি। কি কাজ? অবাক হয়ে বলল, কারণ তারা জানে যে আমি কোনো কাজ করি না। আর বললাম না। কিরে, কি যেন বললি? না খালা, ভাইয়ের বিয়ের কাজ ছিল। ও তাই বল। হুম। যা ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নিবি। আচ্ছা খালা। খালা নিধি আপু কোথায়? কলেজে। কেন বলতো? না খালা, এমনি। আচ্ছা তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে আয়, খাবার খেয়ে নিবি। আচ্ছা। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর নিধি আপু চলে আসলো। তারপর থেকে আবারও শুরু হলো আমার মিশন, মানে নিধি আপুকে ইমপ্রেস করার মিশন। কিন্তু প্রতিবারই শুধু ফেল আর ফেল। মাঝে মাঝে মনে হয় আমি যে ছেলে স্কুল কলেজে সব কিছুর টপার, আর আজ একটা মেয়েকে ইমপ্রেস করতে পারলো না। আজ এখানে এসেছি প্রায় 1 মাস হতে চললো। আমার ছুটির দিন শেষ হবে, তাই ভাবলাম একদিন আপুকে শেষবারের মতো প্রপোজ করব। যদি না মানে তাহলে আমি নিজেই তার জীবন থেকে চলে যাব। তাই আজকে আপুর কলেজে গেলাম। গিয়ে দেখি আপু একটা ছেলের সাথে এসে এসে কথা বলছে। তা দেখে তো আমার মাথায় রক্ত উঠে গেল। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু নিজেকে সামলে নিলাম, কারণ পাশে আপুর বান্ধবী আছে। তাই কিছুক্ষণ লুকিয়ে দেখার পর একটা মেয়েকে ডেকে বললাম, এই যে মিস, একটু এদিকে শুনুন। মেয়েটি আমার কাছে এলো। ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ আপু, আপনি একটু ওইদিকে তাকিয়ে বলুন তো, ওই মেয়েটির সাথে ছেলেটি মেয়ের কি হয়? ওরা তো নিধি আপুর বেস্ট ফ্রেন্ড। সত্যি? হুম। ধন্যবাদ, এবার আমি আসি। এই বলে গোলাপ হাতে নিয়ে নিধি আপুর দিকে এগিয়েই আপুকে প্রপোজ করলাম। প্রতিবারের মতো আমাকে থাপ্পড় তো মারলই, কিন্তু এবার একটু বেশি করলো, কারণ আপু এখন আমার আম্মু আব্বুকে নিয়ে কথা বলতে শুরু করলো। এই, তোকে আর কতবার বলবো, একটা কথা তোর মাথায় ঢোকে না? তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি, লুচ্চা কোথাকার? নিধি। চুপ, একদম চুপ। এই, তোর এইটুকু জ্ঞান নেই যে বড়দের নাম ধরে ডাকতে নেই? আপু বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। ভালোবাসিস? তুই আমাকে ভালোবাসিস? এই, তোর কি যোগ্যতা আছে যে তুই আমাকে ভালোবাসবি? আপু ভালোবাসাতে যোগ্যতার প্রয়োজন হয় না। চুপ থাক, আর এখান থেকে যা, লুচ্চা কোথাকার। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এক না একদিন তুমি আফসোস করবে, কিন্তু সেদিন আমাকে আর পাবে না। ভালো থেকো। এই বলে সেখান থেকে চলে আসলাম। কি করব, চোখের জল যে আটকে রাখতে পারছিলাম না। খালুদের বাসায় এসে দরজা লাগিয়ে কিছুক্ষণ কান্না করলাম। ঠিক দুপুরের দিকে খালুকে বলে বের হয়ে এলাম বাড়ি থেকে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর কোনোদিন আপুর সামনে আসবো না। আজ গাড়ি নিয়ে আসিনি, তাই রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। টিকিট কেটে আজ রেলে করে যাব। এমন সময় সুপ্তি আপু কল করলো। সুপ্তি হলো নিধি আপুর বেস্টু। আমি কল রিসিভ করার পর সুপ্তি আপু যা বললো তা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তাই কোনো কিছু না ভেবেই সোজা আকরামের কাছে গিয়ে
তাকে সহ ও সবগুলো বন্ধুকে ইচ্ছে মতো মারলাম। আকরাম হলো সকালের সেই ছেলে যে নিধি আপুর সাথে ছিল। তারপর সেখানকার ওসি আজিজুল ইসলামকে কল করে বললাম, আজিজুল ইসলাম হচ্ছে আকরামের বাবা। হ্যালো, কে বলছে? আমি কে বলছি সেটা প্রয়োজন নয়। আপনার ছেলেকে চট্টগ্রাম থেকে দূরে কোথাও পাঠানোর ব্যবস্থা করুন, নয়তো পরে পস্তাবেন। আপনি কে বলছেন? আর আপনি কি জানেন এখন আপনি কার সাথে কথা বলছেন? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আমি কার সাথে কথা বলছি। আর আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে আমি যা বললাম তাই করুন, নয়তো এর ফল খুব খারাপ হবে। আমার চাকরি বাঁচাতে চাই মানে? কে তুই? এবার নিশ্চয়ই বুঝতে পারলি আমি কে। আর আমার কথা মতো কাজ না করলে তুই যে ঘুষ নিস তা আমি উপরের অফিসে পৌঁছে দেব। না না স্যার, আপনি এরকম করিয়েন না। আপনি যা বলবেন আমি তাই করব। মনে থাকে যেন। আর হ্যাঁ, আমার ব্যাপারে যেন কোনো কিছু কেউ না জানতে পারে। তারপর সেখান থেকে চলে আসলাম। তারপর ট্রেনে না এসে গাড়ি করে আসলাম। এসে কিছুই ভালো লাগছিল না, তাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাউকে কিছু না বলে অফিসে চলে আসলাম। আসলে আমি যে কাজ করি তা কেউ জানে না, এমনকি কী কাজ করি তাও না। অফিস থেকে কাজ করে ফিরলাম। কাল থেকে কলেজে যাব, তাই আবারও ফুপির বাসায় চলে গেলাম। সেখানেও একটা প্যারা। ফুপির একটা মেয়ে আছে, আমার থেকে 3 বছরের বড়। সে আমাকে একদম সহ্য করতে পারে না। অবশ্য ফুপির কোনো ছেলে নেই, তাই ফুপি আমাকে নিজের ছেলের মতোই মনে করে। তাই আমি ফুপিকে একদম মায়ের মতো ভালোবাসি, কারণ মা বাবা আমাকে অতটা ভালোবাসেনি যতটা ফুপি ভালোবাসে। ফুপি আমাকে দেখে বলল, কিরে, তুই না বলি কিছুদিনের জন্য যাবি, আর চলে আসবি? আসতেছি তো। তা তো দেখতেই পাচ্ছি। নিজের ফুপিকে রেখে খালুদের বাসায় আরামসে ছিলি, এখন আবার আসছে। সরি ফুপি, রাগ করো না প্লিজ। আমি কারো ফুপি না, আর আমি কারোর সাথে রাগ করিনি। ফুপি প্লিজ। আচ্ছা যা, একটু রেস্ট নিয়ে আয়, খাবার খেয়ে নিবি। ওকে, আমার কথা শোনো ফুপি। উপরে উঠতে যাব, এমন সময় এরা আপু নিচে নামছিল। আমাকে দেখে বলল, কে রে শয়তান, এসে গেছিস আমার মাকে আমার থেকে কেড়ে নিতে? আমি আবার কারো কথায় বাঁকা উত্তর দেই আর না দেই, কিন্তু এরাপুর প্রত্যেকটি কথায় বাঁকা উত্তর আমি ঠিকই দেই। আসলাম তোর ঘরে খাবার খেতে। তোর লজ্জা করে না অন্যের ঘরের খাবার খেতে? লজ্জা করবে কেন নিজের বউয়ের বাড়ির খাবার খেতে? কি বললি? দাঁড়া, আই দাঁড়া। আমার সময় নেই, পরে এসো। আপু তো রাগে কটকটি হয়ে গেল। আমি রুমে প্রবেশ করতে না করতেই ভাবির কল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আরে রাগ তোর, কেমন আছেন? তুই আমাকে না বলে কোথায় গেছিস? আসলে ভাবি। আসলে কি? আসলে ভাবি আমি তো ফুপিদের বাসায় আসছি। ফুপিদের বাসায় কেন? তোর ঘর বাড়ি নেই? প্লিজ ভাবি, রাগ করো না। আমি কারোর ভাবি না। হ্যালো যা, কল কেটে দিল। এই সেরে কাল যদি ভাবি রাগ না ভাঙাই তাহলে বাড়িতে কেলো খেতে হবে। তাই আজ কোনো মতে রাতটা পার করলাম। পরের দিন চলে গেলাম কলেজে। তারপর কলেজ শেষ করে গেলাম বাড়িতে। তারপর অনেক কষ্টে ভাবিকে খুশি করে ফুপিদের বাসায় আবার চলে আসলাম। আসলে ভাবির কোনো ভাই নেই, আমাকে নিজের ভাইয়ের মতোই দেখে, তাই এত ভালোবাসে। আমি আসতেই ফুপি বলল, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? বাড়িতে গিয়েছিলাম। তাই তো, এমন সময় বাড়িতে যাস না। বাড়িতে কিছু হয়েছে নাকি? না, এমনি গেছিলাম। আগে তো জোর করে বললেও যেতি না, এখন এমনি যাস? কিছু হয়েছে? আগে তোর ভাবি ছিল না, তাই আগে যায়নি, এখন আবার প্রতিদিন যেতে হবে। যা, রেডি হয়ে আয়, খাবার খেয়ে নিবি। তারপর আর কি করার, বাধ্য ছেলের মতো রেডি হয়ে খাবার খেয়ে নিলাম। এভাবেই কেটে গেল আরও কিছুদিন। একদিন দেখি ইরাপু হাসানের সাথে ঘোরাঘুরি করছে। তা দেখে আমি আমার লোককে বললাম খোঁজ নিতে যে ওদের মধ্যে কী সম্পর্ক আছে। হাসান আমাদের এলাকার এমপির ছেলে। তার কিছুক্ষণ পর আমার কাছে কল আসলো। হ্যালো স্যার, হাসানের সাথে ওই মেয়েটি মনে হয় প্রেম করে। ওকে, এখন ফোন রাখো। তারপর বাড়ি চলে আসলাম। এসে ইরাপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। বিকেলে আপু আসলো। আমি গিয়ে আপুকে বললাম, আপু তুমি হাসানের সাথে রিলেশন করো না, ও ভালো ছেলে না। হাসানকে তো তুই কোন হাসানের কথা বলছিস? আপু আমি তোমাদের পার্কে দেখেছি, প্লিজ আপু তুমি হাসানের সাথে রিলেশন করো না। ফারহান এমপির ছেলে বলে অনেক খারাপ কাজ করে বেড়ায়, কিন্তু সঠিক প্রমাণের কারণে পুলিশ তাকে ধরতে পারে না। এমনকি অনেক মেয়ের জীবনও নষ্ট করেছে ফারহান, কিন্তু এরা আপু তো আর এসব জানে না। তাই আমাকে উল্টায় শাসিয়ে বলল, আমি কার সাথে পার্কে ঘুরবো বা কার সাথে রিলেশন করব সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? আপু আমি এরকমভাবে বলতে চাইনি। আপু তুমি অন্য কারোর সাথে রিলেশন করলে আমি এসব বলতাম না, কিন্তু আপু তুমি ফারহানের সাথে রিলেশন করো না। চুপ, আমি ফারহানকে ভালোবাসি, আর তুই এর মধ্যে একদম ঢোকার চেষ্টা করবি না। কিন্তু আপু আমার কথাটা তো শোনো,
না শুনেই চলে গেল। এই কয়েকদিন আপুকে আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি তো বুঝতেই চায় না। একদিন ফুপি আর ফুপা বাজারে যাচ্ছিল, আর দেখে আপু আর ফারহান একসাথে ঘোরাঘুরি করতেছে। ফুপা ফুপি একটু রাজনৈতিক নেতাদের মতো সব কিছু ঠান্ডা মাথায় করবে, তাই সেখানে সিন ক্রিয়েট না করে বাসায় চলে আসলো। এর কিছুক্ষণ পর আপু আসলো, তারপর শুরু হলো ৭১-এর ভাষণ, আর মার তো ফ্রি। আম্মু আমাকে কেন মারছো সেটা তো বলো। কেন মারছি তুই জানিস না? তুই কি করে পালি ওই নষ্ট ছেলের সাথে ঘুরতে? আম্মু আমি ফারহানকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। চুপ। ভালোবাসা তোর ভালোবাসা বের করছি, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আম্মু। ফুপি দরজা লাগিয়ে চলে গেল। আর এদিকে এরা ভাবতে লাগলো কে ফারহানের ব্যাপারে তার মাকে বলল। হঠাৎ তার মনে পড়লো এই ব্যাপারে তো আমি ছাড়া আর কেউ জানে না, তাই এটা হয়তো বা আমারই কাজ। তাই সে মনে মনে একটা গোপন ফোন দিয়ে আটে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। একদিন ইরা আব্বু বলল, আম্মু মাহফুজ আমার সাথে। আগে বলে দিই, ফুপা কি যেন অফিসের কাজের জন্য বাইরে গেছে, আসতে প্রায় 2 মাস লাগবে। কি করেছে মাহফুজ? আম্মু এই দেখো মাহফুজ আমার সাথে কি করেছে। এরা ফুপিকে কিছু ফটো দেখায়, যা দেখে ফুপি রেগে গিয়ে আমার কাছে আসে আর আমাকে বলে, মাহফুজ এসব কি? কি হয়েছে ফুপি, আর তুমি এভাবে রেগে আছো কেন? আমি কেন রেগে আছি তুই জানিস না? না ফুপি, কি হয়েছে আগে বলবো তো। দেখ তুই কি করেছিস আর আমি কেন রেগে আছি। ফটো দেখে বুঝে নিলাম এগুলো এডিট করা, কারণ আমি কোনোদিন আপুর সাথে ঘনিষ্ঠভাবে ফটোই তুলিনি। ফুপি বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। চুপ, আর কোনো কথা নয়, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। ফুপি আমার কথাটা তো শোনো। চুপ, কোনো কথা না, বের হ। আজ একজনের মিথ্যা বোধে আমাকে ঘর থেকে বের করছো। একদিন ঠিকই তোমার এই ছেলেকে খুঁজবে, কিন্তু পাবে না। এই বলে ব্যাগ নিয়ে বের হয়ে বাড়িতে চলে আসলাম। তারপর থেকে ভাইয়া ভাবির সাথে কিছুদিন গল্প করে কাটিয়ে দিলাম। একদিন ভাইয়া বলল তারা নাকি হানিমুনে যাবে। ফারজানা, আগামীকাল আমরা হানিমুনে যাব। শুধু আমরা? হানিমুনে কি স্বামী স্ত্রী ছাড়া আরো কেউ যায়? তা যায় না, কিন্তু মাহফুজকে নিয়ে গেলে হতো না? এই দেখো, হানিমুনে কিন্তু শুধু স্বামী স্ত্রীরা যায়। আচ্ছা। আপনারা হয়তো ভাবছেন ভাবি আমাকে নিয়ে যাওয়ার জন্য কেন ভাইয়াকে বলল। আসলে ভাবি সব কিছু জানে, মানে খালাখুড়োর বাড়ি যাওয়ার পর কি কি হয়েছে সব জানে, শুধু মারামারির ব্যাপারটা না। এমনকি ফুবিতের বাসায় যাওয়া হয়েছে তাও। 2 দিন পর আমি ভাইয়া ভাবিকে এয়ারপোর্টে তুলে দিয়ে বাড়িতে আসলাম। এসে মোবাইল টিপছিলাম, তারপর নিধিয়া বসলো রুমে। আর তারপর কি কি হয়েছে তা তো আপনারা জানেনই। যাই হোক, আপনাদের আমার অতীত বললাম যাতে আপনারা বুঝতে পারেন সব কিছু। এবার চলুন বর্তমান। এদিকে আমার জ্ঞান ফিরল, তবে আমি এখনো বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর স্যার আসলেন। মাহবুজ, তোমার সাথে এসব কে করলো? স্যার, আমার পোস্টিং কবে? কথা ঘোরানোর চেষ্টা করবে না, তুমি আগে বলো তোমার সাথে এসব কে করলো। আমি নিশ্চুপ। কি হলো মাহবুজ, বলো। আচ্ছা ঠিক আছে মাহবুজ, তুমি তখন বলতে চাও না, তখন আমি জোর করব না। আমি জানি মাহবুজ, তুমি খুব বুদ্ধিমান আর বিচক্ষণ। তুমি যদি নিজে থেকে কিছু বলতে না চাও তাহলে জোর করব না, তবে নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, আগামী শুক্রবার তোমার পোস্টিং। আসলে হয়তো আপনারা বুঝতে পারছেন না যে কিসের পোস্টিং। তাহলে শুনুন, আমি একজন ছদ্মবেশী সিআইডি সিনিয়র অফিসার। গত 1 মাস আগে আমাকে ঢাকা থেকে সিলেট গিয়ে কেস সলভ করার জন্য এসিপি স্যার অনেকবার বলেছেন, কিন্তু আমি না করে দিয়েছি। কিন্তু এখন যা ঘটলো, তারপরে এই শহরে থাকা যাবে না। স্যার বললো ততক্ষণ তুমি রেস্ট নাও, আর তোমার পরিবারের কাউকে কিছু জানাবো কিনা। এসিপি স্যারের মুখ থেকে পরিবারের কথা শুনে আমি বিষম খেয়ে বললাম, না না স্যার, আমার পরিবারের কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। মফিজুল, আমি জানি তোমার সাথে কি কি হয়েছে আর কে কে করেছে। যাই হোক, তুমি রেস্ট নাও, পরে কথা হবে। আপনারা ভাবতে পারেন এসিপি স্যার কী করে জানলেন আমার ব্যাপারে। আমরা তো সিআইডি অফিসার, তা তো আপনাদের বললামই, কিন্তু আমাদের সুরক্ষার জন্য স্যার আরও গোপন ফোর্স রাখছেন যা আমরা জানি না। অন্যদিকে সকালে আমার বুয়া রুমে দরজা খুলে দেখে আমি রুমে নেই, তাই বুয়া সবাইকে ডাকে। খালা খালু মা বাবা সবাই একসাথে গিয়ে দেখে আমি আমার রুমে নেই। ভালো হয়েছে এই কুলঙ্কারটা আমার বাড়ি ছেড়ে চলে গেছে, না হয় আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। তুমি এসব কি বলছো? মাহফুজ আমাদের সন্তান। চুপ, আজ থেকে আমার মাহবুব নামের কোনো সন্তান নেই। এদিকে খালা খালু কী বলছে আর কী বা বলবে আমার নামে, যা বলা হয়েছে তারপর তারা আর কি বলতে পারে। কিন্তু নিধি আপু ভাবে এটা একটু বেশি হয়ে গেল না, আমার সাথে এরকমটা না করলেও তো হতো। অন্যদিকে ভাইয়া ভাবি কানাডা গেছে। আব্বু আমাকে কল করে জানিয়ে দেয়, পরে আমার ব্যাপারে জানতে চায়। আম্মু, ছোট ভাই কোথায়? কি হলো আম্মু? মাহফুজ কোথায়? তার কাছে ফোন দাও।
মাহফুজ তার খালার বাড়িতে গেছে। মাহফুজ খালুদের বাড়ি গেছে? কিন্তু মাহফুজ তো... হ্যাঁ মা, মাহফুজ তার খালার বাড়িতে গেছে। আচ্ছা আম্মু, রাখি তাহলে। এইভাবে কেটে গেল 2টা দিন। আজকে আমি সিলেট চলে যাব। শুনেছিলাম মা নাকি অসুস্থ, তাই কেন জানি না আজকে একবারের মতো মা বাবাকে দেখতে মন চাইছিল। না জানি পরে কখনো দেখতে পারবো কিনা, তাই মা বাবাকে দেখতে ছদ্মবেশ নিলাম। গেলাম হাসপাতালে। আমার তো জানাই আছে আমাদেরকে অসুস্থ হলে কোন হাসপাতালে আনা হয়। তারপর একবার উঁকি মেরে মা বাবাকে দেখে নিলাম। হয়তো বা অভিমানটা একটু বেশি ছিল, তাই মা অসুস্থ সেটা জানার পর আমাকে দেখতে গেলাম না। যাই হোক, এদিকে আমাকে স্যার কল করে বললেন আমার ফ্লাইট এসে গেছে, তাই দেরি না করে চলে গেলাম। আসলে ঢাকা থেকে সিলেট প্লেনে করে যাচ্ছি তো, তাই পৌঁছে গেলাম সিলেট শহরে। আজকে যেহেতু আসছি তাই একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই আসর এবং মাগরিবের নামাজ একসাথে কাজ আদায় করলাম। এখন একটু খিদে পেয়েছে, সকালে খেয়েছিলাম তো তাই। এমন সময় একটা কল আসলো। এসিপি স্যার। মফিজুল, তুমি কিছুক্ষণের মধ্যে বিউরিতে এসো। ওকে স্যার। তারপর কিছু খেয়ে রওনা হলাম অফিসে। যেহেতু আমি আজকেই ঢাকা থেকে সিলেট আসছি, তাই তেমন কেউ আমাকে চেনে না, শুধুমাত্র এসিপি স্যার ছাড়া। তারপর সেখানে পৌঁছে রুমে প্রবেশ করলাম, সবার সাথে পরিচিত হলাম। কিছুক্ষণ পর স্যার আসলেন। তারপর আমাদের মিটিং শুরু হলো। আগে বলে দিই, আমাদের মিটিং ছিল সিলেট শাহজালাল কলেজ ভার্সিটিতে কয়েক মাস ধরে কয়েকটা খুন হয়েছে। অবশ্যই খুন যাদের হয়েছে তারা কেউ কলেজে পড়ে না, তাই আমাকে ঢাকা থেকে সিলেটে পাঠানো হয়েছে। তোমরা সবাই হয়তো জানো যে কেন আজকে তোমাদের এখানে এক করা হয়েছে। জি স্যার। তাহলে কোনো ক্লু পেলে? না স্যার, আমরা এখনো পর্যন্ত কোনো ক্লু পাইনি। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব কেস সলভ করতে হবে। স্যার, আমার কিছু কথা বলার আছে। মাহফুজ বলো। স্যার, প্রত্যেক কলেজে তো সিসি ক্যামেরা আছে, আমরা তা দেখতে পারি। স্যার, আমরা তা দেখেছি, কিন্তু অবাক করার বিষয় রাতে কেউ গেট দিয়ে প্রবেশ করে না, তারপরেও সকালে একটা লাশ পাওয়া যায়। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, স্যার আমার মনে হয় এটা কলেজের ভিতরে কেউ করেছে। আমারও তাই মনে হয়। স্যার, আমার মনে হয় আমাদের কিছু অফিসারের সেই কলেজের ছদ্মবেশ নিয়ে ভর্তি হওয়া উচিত, তাহলে কেস সলভ করতে বেশি সময় লাগবে না। মাহফুজ, তুমি কথাটা ঠিকই বলেছ। তারপর স্যার কিছু অফিসারদের ঠিক করে দিলেন, আর আমি স্যারকে বলে আলাদাভাবে অফিসার নিলাম। পরে আমি চলে আসলাম বাড়িতে। ও, আপনাদের তো বলা হয়নি, আমাকে অফিস থেকে একটা বাড়ি দেওয়া হয়েছে। রাতের খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে টিসি হাতে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে ঢুকতে না ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। অবশ্য দোষটা মেয়েটিরই, দুজনেই পড়ে গেছি। আমি উঠে মেয়েটার দিকে ফিরতেই ঠাস ঠাস করে বসিয়ে দিল। এখনও মেয়েটাকে দেখিনি, কিন্তু এখন দেখলাম, মনে হলো যেন একদম পড়ি। আর বলল, ওই ছেলে, তোর চোখ নেই দেখে চলতে পারিসনি? না মানে আসলে আপনিই তো আমাকে ধাক্কা দিলেন। আমার মুখের উপর কথা? আমি চুপ করে আছি। এই ছেলে, কথা কানে যায় না? সরি আপু। ওদের মতন ছেলেদের থেকে আর কি আশা করতে পারি? মেয়েদেরকে ইচ্ছে করে ধাক্কা দিবি আর বলবি সরি আপু, লুচ্চা কোথাকার। আমি কিছু না বলেই কান্না করেই প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আসলাম। নিজে কিছুটা সামলে স্যারের রুমে প্রবেশ করে এই কলেজে ভর্তি হয়ে গেলাম। তারপর আর কি, ক্লাসে গেলাম। ও মা, এটা কি? সকালে ওই পরীটা দেখে আমাদের ক্লাসে, কিন্তু তার দিকে না তাকিয়ে আমি একদম লাস্টের বেঞ্চে বসলাম। আস্তে আস্তে সব ক্লাস শেষ হলো, আর আমিও সবার সাথে পরিচিত হলাম। আমার আসল পরিচয় নয়, অন্য পরিচয়ে। তারপর যে কলেজের বাইরে আসলাম, সে একটা মেয়ের ডাক শুনতে পেলাম। এই মাহফুজ, এদিকে আয়। আমি কিছু না শুনে সেখান থেকে চলে আসলাম। তারপর চলে আসলাম বাড়িতে। আপনাদের একটু সহজের জন্য বলে দিই, কিছুদিন আগে একটা খুন হয় এই কলেজে। অবশ্য ফরেন্সিকভাবে জানা গেল যে খুন নাকি কলেজের ভিতর করা হয়নি, বরং বাহিরে করা হয়েছে। আজকের মতো এখানেই শেষ, তাই কোনো মতে দিনটা কাটিয়ে দিলাম। ও হ্যাঁ, আপনাদের বলে দেই, যে মেয়ে আমাকে ডেকেছিল তার ব্যাপারে আমি খোঁজ লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর কল আসলো। স্যার, আপনি যার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন আমি তার খোঁজ নিয়েছি। তাই কি জানতে পারলে? স্যার, ওর নাম শ্রাবণ জান্নাত, মা বাবার একমাত্র মেয়ে, খুব জেদি, বাবা একজন রিটায়ার্ড ওসি। আর কি? আর স্যার, মেয়েটি সিআইডি অফিসার আর ও ছদ্মবেশী। কি? কিন্তু আমি তো মিটিংয়ের সময় তাকে দেখিনি। আসলে স্যার, শ্রাবণকে মিটিংয়ে ডাকা হয়নি। কেন? আসলে এসিপি স্যার শ্রাবণকে কলেজের ব্যাপারে খোঁজ দিতে বলেছিলেন, কিন্তু ঠিকভাবে নিতে পারেনি, তাই হয়তো রাখেনি। ও আচ্ছা, আর ওই দিকে কি খবর? স্যার, খোঁজ চলছে। ওকে, তাড়াতাড়ি করো, সময় খুব কম।
ওকে স্যার। আজকের মতো কাজ শেষ করে দিলাম এক ঘুম। অন্যদিকে ভাইয়া কল করে আম্মুকে আমার কথা জিজ্ঞাসা করে, কিন্তু আম্মু তো ভাইয়াকে কিছুই বলে না, শুধু বলে আমি নাকি আব্বুর অফিস দেখাশোনা শুরু করেছি। ভাইয়া কথা বলতে চাইছিল কিন্তু আম্মু দেয়নি, আর দিবে বা কী করে, আমি তো বাড়িতে নেই। তারপর ভাবে কথা বলতে চায় কিন্তু একই অবস্থা, তাই ভাইয়া ভাবে একটু সন্দেহ করতে থাকে। কিন্তু কি করবে, ভাইয়া তো শুধু হানিমুনে আসেনি, আসলে কানাডা আমাদের একটা কোম্পানি আছে, সেটা দেখতে আসছে। এইদিকে আমি সকালে উঠে খাবার খেয়ে রেডি হয়ে চলে আসলাম ভার্সিটি। আসতেই কে যেন আমার কলা ধরে টান মারল। আমি তাল সামলাতে না পেরে পিছন ফিরে যাই। ও মা, এদিকে সাবরিনা, কিন্তু আমাকে এভাবে টান দিল কেন? ওই, তোকে কাল যখন ডাকলাম তুই শুনলি না কেন? আমার তারা ছিল তাই চলে গেছিলাম। তোর আবার তারা? আসলে ভার্সিটিতে আমি পরিচয় দিয়েছিলাম যে আমার বাবা একজন সিএনজি চালক। দেখুন, এখানে আসার কি আছে? দেখ, বেশি কথা বলবি না, আমি যা যা বলবো তুই তাই তাই করবি। আচ্ছা বলুন, কি করতে হবে? তাহলে এখনই তোর শার্ট খোল। দেখুন, আপনি কিন্তু বেশি করছেন। তোকে চুপ করে আমার কথা মতন কাজ করতে বলছি না, তাই কর। আমি চুপচাপ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় আবারও ঠাস ঠাস করে বসে দিল। কিরে, তোর কানে যায় না আমি কি বললাম? আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এমন সময় সাবরিনের বান্ধবী তিশা এসে বলে উঠল, সাবরিন এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আরে একদম বেশি হচ্ছে না, তুই দেখ আমি আর কি করি। তিশা আর কিছু বলল না। আমি শার্ট খুলতে যাব, এমন সময় সাবরিনার মোবাইলে কল আসলো, তাই বেঁচে গেলাম। অবশ্য তেমন কোনো ভয় নেই, কারণ আমি আগেই বলে রেখেছি আমার না বলা পর্যন্ত কেউ যেন জানতে না পারে যে আমি ঢাকা থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসেছি। হ্যালো, কে বলছেন? আমি তোমার সিনিয়র অফিসার সাকিব বলছি। হ্যাঁ স্যার, বলুন। তুমি ভার্সিটিতে এসে যা শুরু করছো তার জন্য কিন্তু তোমার উপর র্যাগিংয়ের কেস আসতে পারে। কিন্তু আমি তো স্যার। দেখ সাবরিন, তুমি কি করছো সব আমি দেখছি, তাই বলছি তুমি একজন সিআইডি অফিসার হয়ে যদি এরকম করো তাহলে আমরা তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। প্লিজ স্যার, এরকম করবে না, আমি এখন থেকে আর এরকম করব না। ব্যাস, এখানে কথা শেষ করে সাবরিন আর সাকিব ক্লাসে চলে গেল। সাবরিন ক্লাসে এসে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন খেয়ে ফেলবে। সাবরিন আমার কাছে এসে কিছু বলতে চাইছিল, কিন্তু এমন সময় প্রিন্সিপাল স্যার রুমে প্রবেশ করলেন আর আমাদের যা বললেন তাতে আমি কিছুটা অবাক হলাম। কেমন আছো তোমরা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্টুডেন্ট, যে কারণে আমি আসলাম সেটা বলি। জি স্যার। স্টুডেন্ট, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে তোমাদের একটা টেস্ট পরীক্ষা নিতে, তাই ভালো করে প্রস্তুতি নিয়ে রেখো। ওকে স্যার। তারপর স্যার চলে গেলেন আর আজকের মতো ক্লাস করে আবার বাড়িতে ফিরে আসলাম। এভাবে একটা সপ্তাহ চলে গেল, এখনও কোনো সূত্র পেলাম না, আর এই এক সপ্তাহ কোনো খুনও হয়নি। যাই হোক, আজকে টেস্ট পরীক্ষা, 2 দিন পর নাকি রেজাল্ট আসবে, তাই 2 দিন ভার্সিটি না গিয়ে কেস নিয়ে একটু কাটাকাটি করলাম। আজকে রেজাল্ট দেবে, তাই আজকে ভার্সিটির দিকে রওনা হলাম। এসেই শুনলাম আমি আসার আগে নাকি রেজাল্ট দেওয়া হয়ে গেছে। তারপর জেনে রেজাল্ট দেখতে যাব, তখনই আসতে না আসতেই প্রিন্সিপাল স্যারের ডাক পড়লো। স্যার নাকি আমাকে খুঁজছিলেন, তাই আমি স্যারের রুমে গেলাম। স্যার আসবো? আরে মাহফুজে, আসো আসো। স্যারের রুমে গিয়ে স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মাহফুজ, তুমি বসো, আমি বলছি। না না স্যার, আপনি শিক্ষক, আমি আপনার সামনে বসতে পারবো না, আমি দাঁড়িয়ে আছি, আপনি বলুন। মাহফুজ, আমি তোমার রেজাল্ট দেখলাম, তুমি খুব ভালো একজন ছাত্র। মাত্র কিছুদিন হয়েছে তুমি আসছো, কিন্তু তুমি যা রেজাল্ট করেছো তা এর আগে কোনো ছাত্র করতে পারেনি, তাই আমি এইটা তোমাকে বলছি। জি স্যার, বলুন। মাহফুজ, তোমার রেজাল্ট অনুযায়ী তোমার এই কলেজে থাকা মানায় না। মানে হলো তোমার জন্য এই সরকারি কলেজ ভার্সিটি নয়, বরং প্রাইভেট ভার্সিটিতে থাকা উচিত। স্যার, প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হলে তো অনেক টাকা লাগবে, কিন্তু আমি কি করে এত টাকা পাবো? মাহফুজ, তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি সব সামলে নিব। ওকে। তারপর আরও কিছু কথা বললাম, কিন্তু কেন জানি প্রিন্সিপাল স্যারের কথাগুলো কীরকম সন্দেহজনক মনে হলো। যাই হোক, এরপর স্যারের রুম থেকে বের হয়ে ক্লাসরুমে আসলাম। যেহেতু আজকে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তাই তেমন স্যার ম্যাডাম কেউ আসেনি। আমি ক্লাসরুমে ঢুকতেই সবাই আমাকে অভিনন্দন জানালো, কিন্তু একজন বাদে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন কী হবে। যাই হোক, আজকে কিছুটা ক্লাস করে চলে আসবো, এমন সময় সাবরিন আসলো। মাহফুজ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিছুটা অবাক হলাম, কারণ এই প্রথম সাবরিন আমাকে তুমি করে বলল।
যাই হোক, নিজেকে কিছুটা সামলে নিলাম। জি বলুন। দেখো মাহফুজ, আজ পর্যন্ত কেউ আমাকে পড়াশোনায় পিছনে ফেলতে পারেনি। হ্যাঁ, আগে বলুন। তুমি এমন একজন যে প্রথম আমাকে পিছনে ফেলেছ। হ্যাঁ, বুঝলাম। অবশ্য আমি বেশ বুঝতে পারছি সাবরিন এখানে কিছু না কিছু একটা করবেই। আমি তোমাকে ভালো ভালো বলছি, তুমি এই ভার্সিটি ছেড়ে অন্য ভার্সিটিতে চলে যাও। সব কিছু তোমার কথা মতো চলবে নাকি? দেখো মাহফুজ, তুমি কিন্তু আমার ব্যাপারে কিচ্ছু জানো না। আমি কিছু জানি না। চুপ, একদম চুপ। তুই নিজেও জানিস না আমি তোর কি কি করতে পারি। কচু করতে পারবেন? সাবরিন যেই না আমাকে থাপ্পড় মারতে যাবে তখন আমি সাবরিনের হাত ধরে ফেলি আর বলি, দেখো সাবরিন, তুমি কিন্তু আমার পরিচয় জানো না, জানলে আবার আমার পায়ে ধরে ক্ষমা চাইবে। তোর মতন ছেলের পায়ে পড়ে আমি ক্ষমা চাইব? তুই ভাবলি কি করে? তুই আমার আসল পরিচয় জানিস? তুই আমার বাবাকে চিনিস? হ্যাঁ, আমি তোমার ব্যাপারে সব জানি। তুমি তোমার বাবা মায়ের আদরের বিগড়ে যাও মেয়ে, আর তোমার বাবা বর্তমান রিটায়ার্ড ওসি। আর তুমি? আমি কি? না, কিছু না। কিছুদিন পর এমনি আমি নিজেই বলে দেব। আমার মনে হয় না তুই সেই সুযোগটা পাবি। এটা বলার সাথে সাথেই দেখি পিছন থেকে পুলিশের গাড়ি আসছে। ভাই, আপনারা তো বুঝতেই পারছেন সাবরিন এখানে কি করতে চায়। সাবরিন, এসব কি? আগে ভালোই ভালোই বলছিলাম, কিন্তু কানে যায়নি। এখন পুলিশের সাথে যা কিছু কিল খুশি খেয়ে আয়। সাবরিন, তুমি কিন্তু এটা ঠিক করছো না। নিজের পাওয়ারের অপব্যবহার করা কিন্তু ঠিক না। এই শুন, আমি কিন্তু তোর থেকে কোনো জ্ঞান শুনতে আসিনি। অফিসার, এখান থেকে যান। আমি কিছু না বলেই পুলিশের সাথে গাড়িতে উঠে গেলাম। সাবরিন আমাকে পুলিশের গাড়িতে দিয়ে নিশ্চিত মনে চলে গেল। মাঝপথে যেতে না যেতেই আমি পুলিশ কমিশনারকে জিজ্ঞাসা করলাম, স্যার, আমাকে এখানে কেন আনা হয়েছে? ম্যাম বলেছে তাই। ম্যাম বলেছে বলে যে কাউকে ধরে নিয়ে আসবেন? এই, তোকে আমি এত কথার উত্তর দিতে বাধ্য নই। আপনি তো আমার কাছে উত্তর দিতে বাধ্য। এ বলে পকেট থেকে একটা কার্ড বের করে কমিশনারকে দেখালাম। কমিশনার কার্ড দেখে তো আমাকে সাথে সাথে স্যালুট করলো, সাথে সবাই। সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। সমস্যা নেই, পুলিশ স্টেশনে গিয়ে 1 মাসের সাসপেনশন লেটারটা পেয়ে যাবেন। স্যার প্লিজ আমার সাথে এমনটা করবেন প্লিজ স্যার। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম, কিন্তু পরের বার কিন্তু আর ক্ষমা করব না, মনে থাকে যেন। ওকে স্যার, প্লিজ স্যার ক্ষমা করুন প্লিজ। ওকে, যান, আমি আপনাকে ক্ষমা করলাম। তারপর তাদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। এভাবে কিছুটা দিন কেটে গেল। কিছুদিন পর এসিপি স্যারের কল আসলো। মফিজুল, আমাদের কাছে 2 দিন সময় আছে, কেস সলভ করতে হবে। ইনশাল্লাহ স্যার, আগামীকাল কেস সলভ করব। স্যার আমার কথাটা শুনে কিছুটা অবাক হলেন। তার মানে মফিজুল, তুমি কোনো ক্লু পেয়েছো? হ্যাঁ স্যার, একটা ক্লু পেয়েছি। আমি জানতাম মফিজুল তুমি পারবে এই কেস সলভ করতে। ধন্যবাদ স্যার। আর স্যার, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মফিজুল। তারপর কিছু কথা বলে কল কেটে দিলাম। এখন ভাবলাম কিছু একটা করতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এই ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে যেন আমি আকাশ থেকে পড়লাম। সাকিব কল করেছে। হ্যালো সাকিব, কিছু খোঁজ পেলে? স্যার, আজকে আরও একটা খুন হয়েছে। কি? হ্যাঁ স্যার, আজকে আরও একটা খুন। তোমাদের বলেছিলাম না ভার্সিটির গেটে নজর রাখতে? স্যার, আমরা সবাই পুরো রাতের ফুটেজ চেক করেছি, কিন্তু কোনো ফুটেজে গায়েবও হয়নি, আর কেউ বাইরে থেকে লাশ নিয়েও আসেনি। তার মানে খুনগুলো আগের মতো হয়েছে? হ্যাঁ স্যার, তাই তো মনে হয়। আচ্ছা, আমি আসছি। আর হ্যাঁ, আমি না আসা পর্যন্ত কাউকে লাশের কোনো কিছু টাচ করতে দেবে না। আজকে এই কেসের শেষ দিন। আমি রেডি হয়ে মাস্ক পরে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর আমার আইডি কার্ড দেখে লাশ চেক করতে লাগলাম, কিন্তু কোনো ক্লু নেই। কী করব বুঝতে পারছি না। যদিও আমি জানি যে কী করতে পারে, কিন্তু কোনো ক্লু ছাড়া কী করে ধরবো? লাশটি একটু ভালো করে দেখতে গিয়ে একটা জিনিস আমার পায়ের নিচে পড়ে আছে বলে মনে হলো। আমি পা সরিয়ে দেখলাম একটা আংটি পরে আছে। আংটি হাতে নিয়ে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের রুমে। গিয়ে দেখি প্রিন্সিপাল স্যার আরাম করে বসে আছেন। আপনি কে? আর আমার রুমে অনুমতি ছাড়া ঢুকলেন কি করে? আমি কে সেটা পরেই জানাই, আগে আপনার ডান হাতটা দিন তো। আমার ডান হাত? ডান হাত দিয়ে কি করবেন? আগে দিন, পরে বলছি। আমি তো স্যারের ডান হাত নিয়ে দেখি ওনার আংটিটা নেই, তাই জিজ্ঞাসা করলাম, আপনার আংটি কোথায়? আমার আংটি? আমার কোনো আংটি নেই। তাই? আচ্ছা দাঁড়ান। এই বলে আমি লাশের পাশের আংটিটা ওনার হাতে লাগিয়ে দিলাম। বাহ, খুব ভালো করে ফিটিং হয়েছে। তারপরে স্যারকে বললাম,
আপনার এই আংটিটা লাশের পাশে কি করে? আমার আংটি? এটা আমার আংটি না। তাই? আচ্ছা সাকিব, প্রিন্সিপাল স্যারকে নিয়ে চল তো, ওনাকে একটু জামাই আদর করি। সাকিব আমার সাথে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়েছিল। এই, তোমরা আমাকে এইভাবে কোনো প্রমাণ ছাড়া নিয়ে যেতে পারো না। কোনো প্রমাণ নেই তাই না? তারপর ওনাকে একটা ভয়েস রেকর্ড শোনালাম। প্রিন্সিপাল স্যার ভয়েস শুনে তো অবাক হয়ে গেছে, সাথে সাকিবও। তারপর স্যারকে নিয়ে গেলাম বিউরোতে, নিয়ে গিয়ে স্যারকে একটা রুমে নিয়ে রাখলাম। এরপর কিছু অফিসারকে নিয়ে প্রাইভেট কলেজের মালিককে নিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে এক রুমে রাখলাম। কালকে তাদের আবার করে তোলা হবে। আমি আমার রুমে গিয়ে রইলাম। এমন সময় এসিপি স্যার এসে আমাকে বলল, মফিজুল, তুমি এসব কি শুরু করছো? তুমি গেলে কেস সলভ করতে, কিন্তু তুমি প্রাইভেট কলেজের মালিককে কেন নিয়ে আসলে? স্যার আপনি ঠান্ডা হন, আমি সব কিছু আপনাকে বুঝিয়ে বলছি। মফিজুল, তুমি কিন্তু যাকে ধরে এনেছো তার ব্যাপারে কি তুমি কিছু জানো? স্যার অপরাধী আমাদেরকে চিনে নিতে হবে। অপরাধী? কে অপরাধী? তুমি জানো ও কে? হ্যাঁ স্যার জানি, ও 4টা মার্ডার করা খুনি, আর এখানকার ডিসিপির ভাই। মফিজুল, তুমি এসব কি বলছো? হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি, এই নিন আপনি এই ভয়েসটা শুনুন। মফিজুল, তুমি এসব কোথায় পেলে আর কি করে পেলে? স্যার আমি শুধু একজন সিআইডি অফিসার না, আমি একজন হ্যাকারও। কি? জি স্যার। আমি জানতাম মফিজুল তুমি পারবে, এই জন্যই ইলিয়াস তোমাকে এখানে পাঠিয়েছে। ইলিয়াস হলো আমাদের ঢাকার এসিপি স্যার। ধন্যবাদ স্যার। আর হ্যাঁ স্যার, আপনি কালকেই ওদের কোর্টে তোলার ব্যবস্থা করুন। ঠিক আছে মফিজুল, তুমি কালকে সব প্রমাণ নিয়ে এসো। আমাদের এই জানোয়ারদের শাস্তি দিতে হবে। চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। এইভাবে কিছু কথা বলে আমি অফিস থেকে বাড়িতে চলে আসলাম। তারপর গোসল সেরে জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে নিলাম। ভাবতেছি কেসটা তো শেষ, তাহলে সাবরিনকে একটা শক দেওয়া দরকার। যেভাবে সেই কাজ। চলে গেলাম অফিসে। আমাকে অফিসে আসতে দেখে অন্তর বলল, স্যার আপনি এই অসময়? অন্তর হলো আমার জুনিয়র অফিসার। হ্যাঁ আসতে হলো কিছু অফিসারদের জন্য। কার জন্য স্যার? কার জন্য আসছি আমি পরে বলছি। তুমি আমার দেওয়া কিছু অফিসারদের কল করে বলো যে এখনই অফিসে চলে আসতে। স্যার কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা বটে, তুমি আগে তাদেরকে বলো এখানে আসতে, তারপর বলবো। তার আগে আমি এসিপি স্যারের সাথে কথা বলে আসি। আচ্ছা স্যার। চলে আসলাম এসিপি স্যারের রুমের সামনে। দরজায় টোকা দিয়ে স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকলাম। হ্যাঁ আসো। স্যার আমার মনে হয় আমাদের কিছু অফিসারদের ওয়ার্নিং দেওয়া উচিত। মফিজুল, হঠাৎ তোমার এটা মনে হলো কেন? স্যার আমি এখানে আসার পর থেকে অনেক অফিসারদেরই দেখছি যারা নিজের কাজের গাফিলতি করে রিপোর্ট জমা দিতে দেরি করে, যার কারণে আজকে তো লেট করে আমাদের কেস সলভ করতে হয়েছে। মফিজুল, সবাই তো আবার তোমার মতো মাইন্ড নিয়ে চলে না যে সবাই রিপোর্ট তাড়াতাড়ি জমা দিবে। স্যার রিপোর্ট জমা দেওয়ার জন্য আমার মতো মাইন্ড হওয়া জরুরি না, বরং নিজের কাজের প্রতি উৎসাহ থাকতে হবে। মফিজুল, সবাই নিজের মতো করে চেষ্টা করেছে, এখানে আমার মনে হয় না কাউকে ওয়ার্নিং দেওয়া উচিত। না স্যার, সবাই নিজের মতো কিছুই করেনি, বরং তারা নিজের ইচ্ছা অনুযায়ী সব কিছু করেছে। কিন্তু মফিজুল, আমি তো সবার কাছ থেকে যা যা ইনফরমেশন চেয়েছিলাম সব পেয়েছি। না স্যার, আপনি এরকম কোনো ইনফরমেশন পাননি। মানে হলো যদি আপনাকে তার সঠিক ইনফরমেশন দিত, তাহলে প্রথম লাশের ব্যাপারে তারা কিন্তু খুব ভালো করে খোঁজ নিত। মফিজুল, সবাই কিন্তু ভালো করে খোঁজ নিয়েছে। না স্যার, সবাই ভালো করে কোনো খোঁজই নেয়নি। যদি নিত তাহলে আমি প্রথম দিনই খুনিকে ধরতে পারতাম। প্রথম দিনই খুনিকে ধরতে পারতে মানে কি করে? স্যার প্রথম খুনটা কার হয়েছিল বলতে পারবেন? প্রথম যার লাশ আমরা কলেজের মধ্যে পাই সে একজন রিক্সা চালক। না স্যার, সে রিক্সা চালক না। কি বলো মফিজুল, সে রিক্সা চালক না? তাহলে সে কে? স্যার সে প্রাইভেট কলেজের পিএ। কি? হ্যাঁ স্যার, সে প্রাইভেট কলেজের একজন পিএ। তাই আতিকুর রহমান তাকে খুন করতে বেশি কষ্ট হয়নি, সহজেই খুন করে দেয়। আর আমাদের বিভ্রান্ত করার জন্য আমাদের যে অফিসার খোঁজ নিয়েছিল তাদের লাস্টের ব্যাপারে সে তাদেরকে রিক্সা চালক বলে পরিচয় করায়। আর আমাদের অফিসারও তাই বিশ্বাস করে, আপনার কাছে রিপোর্ট দেয়। আলাদাভাবে কোনো খোঁজ নেয়নি। আতিকুর রহমান হলো প্রাইভেট কলেজের মালিক। হ্যাঁ স্যার। স্যার তো অবাক নয়, আমার দিকে তাকিয়ে আছে, কোনো কথাই বলছে না। আমি তরি বাজালে স্যার আবার বাস্তবে ফিরে আসেন আর বলেন, মফিজুল, তোমার যা মন চায় কর, আমার অনুমতি আছে। ধন্যবাদ স্যার। ব্যাস আমার কাজ শেষ। এখন আমি আমার রুমে গিয়ে আমার লিস্ট অনুযায়ী অফিসাররা না আসা পর্যন্ত আরাম করতে পারবো। ব্যাস রুমে বসে বসে আরাম করছিলাম, এমন সময় সাবরিন আসলো। স্যার আমাকে ডেকেছিলেন?
আসলে আমি চেয়ার সহ মুখ পিছনে করে রেখেছি, তাই চিনতে পারিনি। হ্যাঁ মিস সাবরিন, আমি আপনাকে ডেকেছিলাম। আমাকে সঙ্গে সঙ্গে বলে উঠল, মাহফুজ তুই? মাহফুজ স্যার, সিনিয়রদের সম্মান দিতে শিখেননি? সরি স্যার, না আসলে আমি আপনাকে দেখে চমকে উঠেছি, তাই নিজেকে সামলাতে পারিনি। আচ্ছা সমস্যা নেই। ও হ্যাঁ, যে কারণে আপনাকে ডাকা সেটা বলি। জি স্যার। আচ্ছা সাবরিন, আপনি ভার্সিটিতে কত বছর ধরে আছেন? 2 বছর ধরে স্যার। আমার সামনের চেয়ারে বসে বলতে লাগলো। আমি কি আপনাকে বসতে বলেছি? নো স্যার। আচ্ছা তাহলে এবার বলুন, যে আপনি ভার্সিটিতে পড়েন, সে ভার্সিটিতে খুন হয়, কিন্তু আপনার পক্ষ থেকে কোনো ইনফরমেশন পাওয়া হয়নি, এর কারণ কি? স্যার আমি আমার মতন চেষ্টা করছি। আপনি আপনার মতো চেষ্টা করেননি, বরং আপনি আপনার ইচ্ছা অনুযায়ী চেষ্টা করেছেন, নাকি আপনি এই খুনগুলোর সাথে জড়িত কোনটা? না না স্যার, আমি আমার পক্ষে যা করা সম্ভব তাই করেছি, এরপর আমি আর কিছুই করতে পারিনি। আচ্ছা মানলাম, আপনার পক্ষে যা করা সম্ভব আপনি করেছেন। তাহলে এবার বলুন, প্রিন্সিপাল স্যারের রুমে যে একটা গোপন রাস্তা আছে, সেটা সম্পর্কে কি আপনি কিছুই জানতেন না? ও আপনাদের তো আমি বলিনি যে প্রিন্সিপাল লাশগুলো ওই গোপন রাস্তা দিয়ে নিয়ে আসতো। কি প্রিন্সিপাল স্যারের রুমে গোপন রাস্তা আছে? হ্যাঁ আছে। বলুন, আপনি কি এ ব্যাপারে কিছু জানতেন না? স্যার বিশ্বাস করুন, আমি এসব কিছুর ব্যাপারে কিছুই জানি না। জানেন না মানে কি? আপনি ভার্সিটিতে 2 বছর ধরে আছেন আর আপনি কিছুই জানেন না? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। এটাই তো সমস্যা, আপনি কিছুই করেননি। তাহলে কেন সিআইডিতে চাকরি নিয়েছেন? চাকরি ছেড়ে চলে যান। প্লিজ স্যার, আমার কথাটা তো শুনুন। আপনার কি কথা শোনার বাকি থাকতে পারে বলুন? আপনারা যে ভার্সিটিতে ছদ্মবেশী নিয়ে আছেন, সেই ভার্সিটিতে 4টা খুন হয়, কিন্তু আপনি কিছুই জানেন না। সাবরিন কিছুই বলছে না, নীরবে কান্না করে যাচ্ছে। এই যে মিস, আমি এখানে আপনাকে কান্না করতে আনিনি, আমি যে প্রশ্ন করলাম তার উত্তর দিন। স্যার আমার কাছে এর কোনো উত্তর নেই। নেই মানে কি? তাহলে আপনি সিআইডিতে কেন চাকরি নিয়েছেন? অন্য কোথাও চাকরি নিন। প্লিজ স্যার, আমাকে সাসপেন্ড করবেন না। মন তো চাচ্ছে এক্ষুনি আপনাকে সাসপেন্ড করে দিই, কিন্তু এটা তো আমার হাতে না, না হলে আপনাকে এখনই সাসপেন্ড করতাম। প্লিজ স্যার, আমাকে এইবারের মতন মাফ করে দিন। আমি আর কোনোদিনও নিজের কাজের প্রতি গাফলাতি করব না। আপনাকে মাফ করব? আপনি কি পেয়েছেন বলুন তো? আপনি কি নিজের পাওয়ারের অপব্যবহার করাতে কাজে লাগাবেন? না স্যার, মানে আসলে কি, একটা ছেলে পড়ালেখায় আপনার চেয়ে ভালো বলে আপনি আপনার পাওয়ার ব্যবহার করে তাকে পুলিশে দিয়ে দেবেন? সাবরিনা চুপ হয়ে আছে। দেখুন মিস, আমি এইবারের মতো আপনাকে ক্ষমা করছি, কিন্তু পরের বার কিন্তু আপনাকে ক্ষমা করব না, মনে থাকে যেন। মনে থাকবে স্যার। ওকে, আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, আগামীকাল ভার্সিটিতে যেন কোনো গ্যাঞ্জাম না হয় আপনার দ্বারা, সেটাও মনে রাখবেন। হ্যাঁ স্যার, মনে থাকবে। ব্যাস, সাবরিনকে ওয়ার্নিং দেওয়া শেষ হলে এবার বাকিদের পালা। একে একে সব আসলো, আর আমি সবাইকে ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিলাম। আজকের মতো এখানে শেষ করে বাড়িতে চলে আসলাম। ডিনার করে দিলাম এক ঘুম। সকালে উঠতে এসিপি স্যারের কল। মফিজুল, আমরা তাদেরকে নিয়ে কোর্টে যাচ্ছি, তুমিও চলে এসো। ঠিক আছে স্যার, আমি আসছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে রওনা হলাম কোর্টের দিকে। আজকে জালেমদের শাস্তি দেওয়া হবে, তার জন্য উপযুক্ত প্রমাণ প্রয়োজন, যা আমার কাছে আছে। এইসব ভাবতে ভাবতে কোর্টে চলে আসছি। আমাকে দেখে সাকিব বলল, স্যার আপনি চলে আসছেন? হ্যাঁ সাকিব, আর ওই দিকের কি খবর? স্যার কোনো সমস্যা হয় নাই? আসলে আমি ভাবছিলাম ডিসিপি নিজের ভাইকে ছাড়ানোর কোনো না কোনো চেষ্টা করবে। ডিসিপি স্যার আসেননি? আসছেন। তাহলে নিজের ভাইকে ছাড়ানোর কোনো চেষ্টা তিনি করেননি? স্যার ডিসিপি স্যার একজন সৎ মানুষ, তিনি কোনো দিন নিজের কাজের প্রতি অবহেলা করেননি। আর ওনার সাথে ওনার ভাইয়ের সম্পর্ক আগে থেকেই খারাপ, তাই হয়তো কিছু করেননি। আগে থেকে খারাপ মানে? মানে আতিকুর শুধু খুন করে নাই, এর আগে মাদকের জন্য অনেকবার জেলে গেছে। এই জন্য ডিসিপি স্যার আতিকুর রহমানকে দেখতে পারে না। ও আচ্ছা, তাহলে এবার চলো, কোর্টের সময় হয়ে আসছে। হ্যাঁ স্যার চলুন। আমরা সবাই কোর্টে চলে আসলাম। অপরাধীদের তাদের জায়গায় তোলা হলো। এরপর এসিপি ডিসিপি স্যার দুজনে একসাথে আসলেন। তারপর ওনাদের সাথে কিছু কথা বললাম। এমন সময় জজ সাহেব চলে আসলেন, তাই সবাই কথা বন্ধ করে ওনার দিকে তাকালাম। এরপর আর কি, সব এক এক করে প্রমাণ দেখানো শুরু হলো, কিন্তু এখন আমি মাস্ক পরে আছি। আপনাদের কাছ থেকে অপরাধীর ব্যাপারে কিছু প্রমাণ আছে, তা বলুন। ঠিক আছে স্যার, আমি দিচ্ছি। তার আগে আমি ওনাদের কিছু প্রশ্ন করতে চাই।
অবজেকশন। মাননীয় বিচারপতি, এখানে প্রশ্ন করার জন্য আলাদাভাবে উকিল নির্ধারণ করা আছে, তাহলে এখানে ওনার জিজ্ঞাসাবাদ করার কি প্রয়োজন? অবজেকশন ওভাররোল। আপনি বলুন। ধন্যবাদ স্যার। আচ্ছা আতিকুর রহমান, আপনি শাহিন স্যারকে কবে থেকে চিনেন? শাহিন হলো আমাদের প্রিন্সিপাল স্যার। আমি ওনাকে চিনি না। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এর আগে ওনাকে কোনোদিন দেখেনি, তাই তো? জি হ্যাঁ, এর আগে আমি ওনাকে কোনোদিন দেখিনি। আচ্ছা, তাহলে আপনার মোবাইলে গত 5 মাস ধরে ওনার নাম্বার থেকে কল আসে কোত্থেকে? আমার নাম্বার কোথা থেকে পেলেন আপনি? হ্যাঁ, আপনার নাম্বার। মাননীয় বিচারপতি, উনি ওনার মোবাইলে যে সিম ইউজ করেন সেই সিম ছাড়া আরও একটা সিম আছে যা দ্বারা তিনি এই হত্যাকাণ্ড চালিয়ে গেছেন। আমার দ্বিতীয় সিম? না, আমার আর কোনো দ্বিতীয় সিম নেই। তাই? তাহলে তো নাম্বার দিয়ে চেক করলেই আইডি কার্ডের নাম পাওয়া যাবে। মাননীয় বিচারপতি, উনি ঠিকই বলছেন, ওনার নামে আর কোনো নাম্বার তোলা হয়নি। তাহলে কোন বেসিকে আপনি ওনার উপর অভিযোগ তুলেছেন? আমি বলেছি ওনার নামে এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার তোলা হয়নি, তবে উনি এই নাম্বার ছাড়া আরেকটি নাম্বার ব্যবহার করেন না সেটা কিন্তু আমি বলিনি। জজ সাহেব শুধু চুপ করে শুনছেন। স্যার, নাম্বার ওনার স্ত্রীর আইডি কার্ড দিয়ে তোলা, আর সেই কারণেই ওনার কোনো সমস্যা হয়নি। জজ সাহেব, আমি আমার স্ত্রীর নামে রেজিস্টার্ড সিম ব্যবহার করতে পারি, তাহলে কি আমাকে সেই নাম্বার ব্যবহার করার কারণে তো আর এখানে আনার ঠিক না? তাহলে তো আমি ছাড়া আরও অনেককে আনতে হবে। আতিকুর রহমান, আপনি শান্ত হয়ে থাকুন আর ওনাকে বলতে দিন। ধন্যবাদ মাননীয় বিচারপতি। আচ্ছা, আমরা এটা মানলাম যে আপনি আপনার স্ত্রীর নাম্বার দিয়ে যা ইচ্ছে করতে পারেন, এতে আপনার কোনো দোষ নেই, কিন্তু আপনি সেই সিম দিয়ে কোনো একজনকে খুন করার নির্দেশ দেবেন আর আরেকজন সেই লাস্ট নিয়ে ভার্সিটিতে নিয়ে রাখবে, সেটা তো হতে পারে না। জজ সাহেব, সব মিথ্যে, আমি সাজ্জাদকে খুন করতে বলিনি। দেখুন, আমি তো আপনাকে খুনির নামটাও বলিনি, তাহলে আপনি কি করে বললেন যে খুনিটা সাজ্জাদ করেছে? আমি মনে করছি সাজ্জাদ খুন করছে। আপনি কেন মনে করছেন যে সাজ্জাদ খুন করেছে? কারণ সে এর আগে অনেক খুন করেছে। সে এর আগে অনেক খুন করেছে, সেটা আপনি কি করে জানলেন? আমি তা কি করে জানলাম? আপনি কি করে জানেন? আমি না, সবাই জানে সাজ্জাদ একজন খুনি, সে টাকা নিয়ে খুন করে। তাই আপনি সাজ্জাদকে টাকা দিয়ে খুন করালেন? আমি খুন করাইনি। আচ্ছা, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি সাজ্জাদকে দিয়ে খুন করিয়েছি? আমার কাছে যা আছে তা দিয়ে আপনার খুন করানো নয়, আপনি যে খুনের পিছনে কি কারণ সেটাও বলতে পারবো। মাননীয় বিচারপতি, আমি সাজ্জাদকে আদালতে হাজির করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। তারপর সাকিব আর অন্যান্য অফিসাররা সাজ্জাদকে নিয়ে আসলো। সাজ্জাদকে দেখে আতিকুর রহমান বোধ দেখার মতো চমকে উঠলো। তারপর সাজ্জাদকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। আচ্ছা, আপনার নাম কি? জি, আমার নাম সাজ্জাদ। একটু ওইদিকে তাকিয়ে বলুন তো, ওনাকে আপনি চেনেন? জি স্যার, আমি ওনাকে চিনি। ঠিক কি করে চিনেন? সাজ্জাদ চুপ করে আছে। কি হলো, চুপ করে থাকবেন না? স্যার, উনি আমাকে দিয়ে কয়েকটা খুন করিয়েছে। বিশেষ করুন স্যার, আমি প্রথমে রাজি হইনি, কিন্তু ওই লোকটা আমাকে টাকা লোভ দেখায়। আর আপনি রাজি হয়ে যান কি, তাই তো? হ্যাঁ স্যার। জজ সাহেব, আমার প্রশ্ন করা শেষ। জজ সাহেব বিরোধী পক্ষের উকিলকে লক্ষ্য করে বললেন, আপনার কি এখানে কোনো প্রশ্ন করার আছে? না মাননীয় বিচারপতি, আমার কিছু জিজ্ঞেস করার নাই। মাননীয় বিচারপতি, এর দ্বারাই দিনের আলোর মতো স্পষ্ট যে খুনগুলোর পিছনে আতিকুর রহমানের হাত আছে। আতিকুর রহমান, আপনার কি এখানে কিছু বলার আছে? জজ সাহেব, সে একটা খুনি আর আমি একজন প্রাইভেট কলেজের মালিক। আপনি কি করে তার কথা বিশ্বাস করতে পারেন? দেখুন, সে আপনার বিপক্ষে সাক্ষী দিয়েছে, আর সাক্ষী প্রমাণ অনুযায়ী কিন্তু আপনার শাস্তি হতে পারে। জজ সাহেব, আমার কাছে আর একটা প্রমাণ আছে। নিয়ে আসুন সেই প্রমাণ। তারপর আমি একটা কল রেকর্ড দিলাম, যে আমি এর আগে প্রিন্সিপাল স্যার আর এসিপি স্যারকে শুনেছিলাম। রেকর্ডটা ছিল, শাহিন, আমার লোক খুন করে দিয়েছে, তুই এসে লাশটা নিয়ে যা। ওকে স্যার, আমি লাশটা আমাদের কলেজের গোপন রাস্তা দিয়ে কলেজের ভিতরে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার লোকদের বলে রাখছি, তারা তোর কাছে লাশটা পৌঁছে দিবে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আর কতদিন আপনি এই খুনগুলো চালিয়ে রাখবেন? যতদিন না পর্যন্ত সরকারি ভার্সিটি বন্ধ হচ্ছে। আচ্ছা স্যার, আমি লাশটা আগের জায়গায় রেখে দিব। মাননীয় বিচারপতির রেকর্ড দ্বারা বোঝা যায় যে খুনগুলো আতিকুর রহমানই করিয়েছে। এই ছিল আমার সব কিছু স্যার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মোহাম্মদ আতিকুর রহমান সব খুনগুলা সাজ্জাদকে দিয়ে করিয়েছে। তাই এই আদালত আতিকুর রহমানকে 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করল, আর শাহিন আহমেদকে অপরাধীকে সাহায্য এবং প্রমাণ লোকানোর জন্য উনাকে 408 ধারা মোতাবেক 8 বছরের কারাদণ্ডে দণ্ডিত করল।
আজকের মতো এই আদালত এখানেই শেষ। ব্যাস, আজকে এই কেস শেষ। হয়তো কাল আবার আমার কিছু নতুন কোনো কেস আসবে। আপাতত আমি একটু রেস্ট নেই। আজ 1 মাস কেটে গেল আমি বাড়িতে নেই। আজ কেন জানি আমার মা বাবাকে খুব মনে পড়ছে। কি আর করার, ওনাদের মনে রেখে ঘুমাতে হবে। অন্যদিকে ভাই তো পুরো পাগল হয়ে যাবে। তার কলেজের টুকরো ভাইয়ের সাথে আজকে 1 মাস হয়ে গেল কোনো কথা বলতে পারিনি, তাই আজকে আবার মা বাবাকে কল করলো। আম্মু, মাহফুজ কোথায়? তুমি মাহফুজের কাছে দাও, আমি মাহফুজের সাথে কথা বলবো। দেখ বাবা, রাগ করিস না, মাহফুজ এখন বাড়িতে নেই। মাহফুজ বাড়িতে নেই মানে? মাহফুজ ফুফিদের বাড়িতেও নেই, এমনকি খালাদের বাসায়ও নেই। তাহলে মাহফুজ কোথায়? বাবা, তুই আগে দেশে আয়, তোকে আমি পরে সব কথা খুলে বলছি। ভাই কিছু বলতে যাবে, এমন সময় ভাবি মোবাইল নিয়ে মাকে কান্না করা কণ্ঠে বলতে লাগে, আম্মু, আপনি সত্যি করে বলেন ছোট ভাইয়ের কি হয়েছে? মাহফুজের কিছু হয়নি, তোরা আগে দেশে আসো, পরে তোমাদেরকে বলবো। আম্মু, মোবাইলে বলে কি হবে? মা, তুমি শান্ত হও, আগে তোমরা দেশে ফিরো, তারপর আমি বলছি। কল কেটে দিল। আর অন্যদিকে ভাইয়া ভাবি তো পড়ে পাগল পাগল অবস্থা, কবে দেশে ফিরবে। ওগো, কি হবে এখন? তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও আমার কাছে। দেখো, তুমি আর এই কুলাঙ্গাটার কথা আমার সামনে আর বলবে না। আম্মু কান্না করতে করতে আব্বু রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ভার্সিটির জন্য রেডি হলাম। এমন সময় এসি অফিসারের কল আসলো, একটা নতুন কেস আসছে, আমরা শুধু পুলিশকে সাহায্য করব, বাকিটা তারা সামলে নেবে। আমি ওকে বললাম। যাই হোক, স্যারের সাথে কথা বলতে বলতে ভার্সিটি পৌঁছে গেলাম। আজকে একটু আগে আসছি, তাই এখনও কেউ ভালো করে আসেনি। তাই রাকিব এবং অন্যদের কল করে বললাম আসতে। ও, আপনাদের তো আরেকটা কথা বলা হয়নি, এখানে আসার পর কিছু ফ্রেন্ডও হয়েছে, তারাই এরা। তারা বললো আসতে নাকি দেরি। আসলে আসতে দেরি না, একটাও আজকে আসবে না বলছে, তাই আসতে দেরি হবে বললো। কি আর করার, গাছের নিচে একা একা বসে রইলাম। এমন সময় তিশা এসে হাজির হলো। এই যে শুনছেন? আপনি কি আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে কেউ আছে নাকি? তা অবশ্যই নেই। এবার বলুন কেন রেখেছেন? আপনি এখন এই জায়গা খালি করুন, আমরা এখানে বসবো। তাহলে বসেন, আপনাদেরকে আটকাইছে কে? ওইদিকে বসুন, ওইখানে অনেক জায়গা আছে। এ দেখুন, মেজাজটা খারাপ করেন না, নয়তো সাবরিন বলে আপনার ব্যবস্থা করব। সাবরিনকে দিয়ে আমার কিছুই হবে না। দাঁড়ান, হচ্ছে এবার। এই বলে তিশা সাবরিনকে ডাক দেয়। সাবরিনও এসে যায়, কিন্তু সাবরিন আমাকে দেখে কিছুই বলে না। এটা দেখে তিশা বলে, কিরে, 2 দিন আগে না এই ছেলেকে তুই নাকানি চুবানি খাওয়াতি, আর আজ চুপ করে আছিস যে? দেখ, তোরা উনাকে কিচ্ছুই বলিস না, উনি আমার সিনিয়র অফিসার। উনি আমার সিনিয়র অফিসার। কি বলিস? ওনার মতো কিউট ছেলে সিআইডিতে চাকরি করে? দেখুন মিস সাবরিন, আমি ছদ্মবেশী, আমার ব্যাপারে আপনার বেশি না বলাই ভালো। এই বলে আমি ক্লাসের দিকে চলে যাই। আস্তে আস্তে সব ক্লাস শেষ হয়, কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করলাম, সাবরিন আর ওর বান্ধবীরা আমার দিকে বারবার তাকাচ্ছিল। এটা আমার কাছে বিরক্তিকর লাগছিল, কিন্তু কি করব। এভাবে আরও 1 মাস কেটে গেল। আজকে ভাইয়া ভাবি বাড়ি ফিরেছে, অন্যদিকে ফুপাও গতকাল ফিরেছে। এসে দেখে আমি নেই। ফুপা কারণ জানতে চায়, পরে ফুপি সব খুলে বলে। আপনাদেরকে তো আমি আগেই বলেছি যে ফুপা একটু রাজনৈতিক মানুষ, তাই যা করবে একটু ভেবেচিন্তেই করবে। বাড়িতে আসতেই ভাইয়া বলল, আব্বু, মাহফুজ কোথায়? অবশ্য আজ খালু আসছে। এমন সময় খালু বলে ওঠে, ও বাড়িতে নেই। কি হল আব্বু, বলেন। কিন্তু কেউ কিছু বলে না। তারপর ভাবি কাজের বউকে জিজ্ঞাসা করে, আর উনি সব বলে দেন। এমন সময় ফুপা ফুপিও সত্যিটা জানতে পেরে চলে আসেন। এরা আপু সত্যি। ফুপা ফুপি সব শুনে বলে ওঠেন, আমার মাহফুজ এমন কিছু করতে পারে না, আমার বিশ্বাস হয় না। দেখুন, আপনার বিশ্বাস হওয়া না হওয়া নিয়ে কিছুই হবে না, আমরা নিজের চোখে দেখেছি। সবাই কিছুক্ষণ চুপ থাকে, আর ভাবি তো নীরবে কান্না করে যাচ্ছে। যাকে সে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবেসেছে, সেমন একটা কাজ করে সে ভাবতেই যেন ঘৃণা জন্মে। এমন সময় ভাবির মনে পড়ে আমার ঘরের ডায়েরির কথা। অবশ্য এটা ভাই আর ভাবি ছাড়া কেউ জানে না। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা একটু পরে প্রমাণ হবে। মাহমুদ, তুমি চলো তো মাহফুজের রুমে। সাথে সাথে ফুপি বলে উঠল, আমিও আসছি, দেখবি যদি কেউ আমার ছেলেকে মিথ্যা অপবাদ দেয় তাহলে আমি তার কি করি। ভাবি, ভাইয়া, ফুপু, ফুপি সবাই আমার রুমে এলো। এসেই আমার ডায়েরি হাতে নিয়ে দেখে আমার ডায়েরির মাঝখানে একটু হালকা ফাঁক। সেটা ওঠাতেই দেখে সেখানে 2টা চিঠি আর একটা পেনড্রাইভ। ভাই ভাবি সবাই উৎসাহের সাথে পেনড্রাইভ চালু করে দেখে সেখানে একটা ভিডিও আর একটা অডিও। ভাইয়া বলে আগে ভিডিও চালু করতে, তাই আগে ভিডিও চালু করে ভাবি। কিন্তু ভিডিও চালু করে যা দেখে
তারপর ফুপি নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিচে এসে বাবাকে কষিয়ে একটা থাপ্পড় মারে। বাবা তো থাপ্পড় খেয়ে অবাক। এত বছর ধরে নিজের ছেলেকে বড় করেছিস, কোনোদিন নিজের ছেলেকে বিশ্বাস করতে পারিসনি। কে কি বললো না বললো সেটার উপর ভিত্তি করে তুই মাহফুজকে বাড়ি থেকে বের করে দিলি। ফুপি, মাহফুজকে বের করার লাগবে না, সে নিজে বের হয়ে গেছে। মানে? এই চিঠিটা পড়ো। প্রিয় মা বাবা, আশা করি আপনারা জেনে গেছেন আমার ব্যাপারে। সত্যি বলতে কি, আমার একটা ভুলের কারণে আজকে আমার এই অবস্থা। সেই ভুলটা কি জানেন? সেটা আমার ভালোবাসার মানুষকে চিনতে ভুল, যার কারণে আমি এসএসসিতে সায়েন্সে গোল্ডেন এ প্লাস পাওয়ার পরও কমার্সে ভর্তি হয়েছি। আর যার কারণে আমি আপনাদের কাছে এত অবহেলিত হয়ে উঠেছি। আর সেই মানুষটা আমাকে মিথ্যা অপবাদ দিল। আসলে দুনিয়াটা বড় অদ্ভুত। ব্যাস, আপনাদের এতটুকুই বলবো যে আমাকে আর খোঁজার চেষ্টা করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। এতে আপনাদের অবহেলিত মাহফুজ হাসান। এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা কিছুই হবে না, কিন্তু এটা দ্বারা সব হবে। তারপর ভাইয়া ভিডিওটা চালু করে, আর সেই ভিডিওতে নিধি আপু আমার সাথে যা যা করেছে সবাই মিলে দেখে। এটা দেখে তো ভাবির এমন রাগ উঠে যায়। ভাবি সামনে গিয়ে নিধি আপুকে, জানিস মাহফুজ তোকে কতটা ভালোবাসতো? নিধি চুপ করে আছে। জানিস মাহফুজ তোর জন্য এসএসসি সায়েন্সের গোল্ডেন এ প্লাস পাওয়ার পরও মেডিকেলে ভর্তি হয়নি, শুধু তোর জন্য। সবাই অবাক নয়নে ভাবির দিকে তাকিয়ে আছে। এমন সময় আম্মু বলে, কি বলিস মা? নিধির জন্য? মানে মাহফুজ তো নিজে থেকেই না করে দিয়েছে। আম্মু, আপনি ভুল ভাবছেন। মাহফুজ নিজের ইচ্ছায় কমার্সে ভর্তি হয়নি। তাহলে? আম্মু, যখন থেকে মাহফুজ বুঝতে শিখেছে তখন থেকে মাহফুজ নিধিকে শুধু ভালোবাসে। আর যখন মাহফুজ জানতে পারি নিধি ডাক্তারদেরকে একদম পছন্দ করে না, তা নিধির কাছে ভালো হওয়ার জন্য সে নিজেই কমার্সে ভর্তি হয়। আফসোস, আজ সেই মেয়েটা মাহফুজের ভালোবাসাটাই বুঝলো না। এই বলে ভাবে নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। আর অন্যদিকে আম্মু তো সবসময় অজ্ঞান হওয়ার অবস্থা। ভাই আম্মুকে চেয়ারের সাথে বসিয়ে দেয় আর খালুকে বলে, কি যেন সেদিন বলেছিলেন আমার ভাই খারাপ? খালু চুপ করে আছে। আরে আগে নিজের ঘরের সাপকে সামলান, পরে আমার ভাইকে নিয়ে কথা বলতে আসবেন। এবার ফুপির মনে সন্দেহ জেগে ওঠে এরা আপু আর আমার ব্যাপারে। তাই ফুপি অডিওটা চালু করে আর শোনে, কি রে, আমার লাইফে নাক গলালে কি হয় দেখতে পেলি? আমি চুপ করে আছি। তোকে আমি বলেছিলাম আমার আর ফারহানের ব্যাপারে তুই কাউকে বলিস না, কিন্তু তুই তা শুনলি না, তাই এটাই করলাম। আপু আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবু আমি বলছি ফুপা ফুপিকে আমি কিছুই বলিনি, এরকম কিছুই কথা। এসব শুনে ফুপা ফুপি ওনাদের খুব রাগ উঠে যায়। তারপরে নিজেদের সামলে নিয়ে আমার দেওয়া দ্বিতীয় চিঠিটা পড়তে থাকে। প্রিয় ফুপি, আশা করি ভালো আছো। নিজের মার পর তোমাকে সেই স্থানে বসেছিলাম, কিন্তু কি জানেন তো, বিশেষ এমন একটা জিনিস যার জন্য সম্পর্ক টিকে থাকে, আর সেই বিশ্বাসের জন্যই সেই সম্পর্কটা ভেঙে যায়। ব্যাস, আর কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে ইরাপুর সাথে ফারহানের বিয়ে দিয়েন না, কারণ সে ভালো ছেলে না। এতে মিথ্যা অপবাদে অপরাধী মাহফুজ হাসান। ফুপি আর ফুপা অডিও আর চিঠি পড়ে একদম সেই লেভেলে রাগ উঠে যায়। তাই ফুপা ফুপিকে কিছু না বলে আবার বাড়ি ফিরে আসে। আজকে আবার আমার নতুন কেস শেষ করলাম। এসিপি স্যার তো মহা খুশি আমার মতো একজন সিআইডি অফিসারকে পেয়ে। আর আমারও অনেক আনন্দ হচ্ছে এই ভেবে যে আজ আর একজনকে তার সঠিক বিচার পাইয়ে দিয়েছি। এভাবে কেটে গেল 1 বছর, আর আমার অনার্সের পরীক্ষাও শেষ হয়েছে। আর প্রতিবারের মতো আমি এবারও A+ পেয়েছি। কিন্তু এই একটা বছর সাবরিন আমাকে ভালোবেসে ফেলেছে। অনেকবার আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি ইচ্ছে করে না বোঝার ভান করে চলি। আজকে আবার কেন জানি এসিপি স্যার আমাকে ডেকে পাঠালেন। যাই দেখে আসি আবার কোনো কেস আসলো নাকি আমার কপালে। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ মফিজুল, তোমাকে ডেকেছিলাম, এসো এখানে বসো। জি স্যার বলুন। মফিজুল, রাজশাহী একটা খুন হয়েছে, তোমাকে সেখানে যেতে হবে। স্যার আমি কি ট্রান্সফার হয়ে যাব নাকি শুধু এই কেসের জন্য? মফিজুল, তুমি শুধু এই কেসের জন্য যাবে। ওকে স্যার, আমি যাব, তবে আমার একটা টিম লাগবে। ওকে। তাহলে স্যার আমরা কবে যাব? আগামীকাল। ওকে স্যার, আমি রেডি হচ্ছি। ও হ্যাঁ স্যার, খুনটা কোথায় হয়েছে? একটা হোটেলে বন্ধ ঘরের মধ্যেই গলায় ফাঁসি লাগা অবস্থা মারা গেছে। স্যার বন্ধ ঘরের মধ্যে হয়েছে, কিন্তু কি করে? আচ্ছা স্যার, আপনি তাদের বলে সেদিনের পুরো সিসিটিভি ফুটেজ পাঠাতে বলুন। আর স্যার তাদের কার উপর সন্দেহ? মফিজুল, তাদের মেয়েটির স্বামীর উপর সন্দেহ, কিন্তু সে সেখানে উপস্থিত ছিল না, এমনকি তার কোনো ফুটেজও পাওয়া যায়নি। ওকে স্যার, আমি দেখছি।
এই বলে স্যারের রুম থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমার টিম মানে সাকিব আর সাবরিন দুজনকে বললাম তারাও যেন আমার সাথে রেডি হয়ে রাজশাহী যায় একটা কেস সলভ করার জন্য, কিছুদিন ঘুরে আসবে। তাই সাকিব সাবরিন দুজনে রাজি হয়ে গেল। আগামীকাল রাজশাহী যাব, তাই খাবার খেয়ে দিলাম এক ঘুম। সকাল উঠে রেডি হয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম রাজশাহীর উদ্দেশ্যে। আর স্যারকে বলেছিলাম যে সিসিটিভি ফুটেজ পাঠাতে, তিনি পাঠিয়েছেন। তাই সবাই মিলে ফুটেজ ভাগাভাগি করে দেখতে লাগলাম। একসময় আমার একজনের প্রতি সন্দেহ হয়, তাই আমি সাবরিনকে সেই লোকটি এডিট করে দাড়িগোপ কাটতে বললাম। সাবরিনও এসবে এক্সপার্ট। সাবরিন আমার কথা মতো দাড়িগোপ কাটলো। এরপর আমি যাকে দেখলাম, আল্লাহ, এটি কী করে হতে পারে? তবু কিছু না বলে সোজা হোটেলে পৌঁছে গেলাম। আর আমি সাবরিন আর সাকিবকে বললাম রেস্ট নিতে, কেস নিয়ে একদম চিন্তা না করতে। তারপর তারা কিছুক্ষণ রেস্ট নেয়। এরপর আমরা একটু ঘোরাঘুরি করি। এভাবে আজকের দিনটা কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাকিব সাবরিন দুজনকে নিয়ে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার পর সাবরিন সাকিবকে কি যেন ইশারা করলো। সাকিব উঠে একটু দূরে গেল। আমি উঠতে যাব, এমন সময় সাবরিন আমাকে বলল, মাহফুজ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। মাহফুজ, আমি তোমাকে। সাবরিন, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে ভুলে যাও। কিন্তু কেন মাহফুজ? আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সাবরিন, তুমি ভালো করে জানো আমার অতীতের ব্যাপারে, তাহলে কি করে তুমি এটা করতে পারো? হ্যাঁ, আমি তোমার অতীতের সব কিছু ব্যাপারে জানি, আর এটাও জানি যা তুমি যাকে ভালোবাসো সে তোমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। সাবরিন, আপাতত এইসব নিয়ে কথা বলতে চাই না। তুমি আমাকে ভুলে যাও, এটা আমার শেষ কথা। বিশ্বাস করো মাহফুজ, আমি তোমাকেই খুব ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। আমি কোনো কথা না বলেই হোটেল থেকে বের হয়ে পড়লাম। সাকিবকে বললাম সাবরিনকে যেন নিয়ে আসে। সাকিবও নিয়ে আসলো। তারপর সবাই মিলে চলে গেলাম বিউরোতে। সেখান থেকে কিছু অফিসার নিয়ে চলে আসলাম অপরাধীর বাড়িতে। আর অপরাধীটার কেউই না, এই মেয়েটির স্বামী। তারপর মেয়েটির স্বামীকে নিয়ে সোজা মেয়েটির বাড়ি পৌঁছালাম। সেখানে গিয়ে মেয়েটির চাচাতো বোনকে ধরে নিয়ে আসলাম। আপনাদেরকে তো আগেই বলেছিলাম আমি শুধু সিআইডি না, আমি একজন হ্যাকারও। এবার সব প্রমাণ দেওয়ার পালা। সো আপনাদের জানা উচিত কী কী হয়েছে। তাহলে শুনুন। মেয়েটি যখন হোটেলে ওঠে তখন তার পাশের রুমে একজন রুম বুক করে, তবে মানুষটা ছিল মেয়ে। তারপর সেখানে একজন লোক আসে, আর সেই লোকটা অন্য কেউ না, বরং তার নিজের স্বামী। যদিও হোটেলের জানালা দিয়ে পাশের রুমে যাওয়া একটু রিস্কের ব্যাপার, তারপরেও মেয়েটির স্বামী তাই করে আর জানালা টপকে ভিতরে চলে আসে। যদিও লোকটি দাড়ি খুব আলাদা পড়েছিল, তাই সে তার স্বামীকে চিনতে পারেনি। আর যখন সে চিৎকার করতে যাবে ঠিক তখনই ওই লোকটা মেয়েটির গলা চেপে ধরে, যার কারণে আর সে শ্বাস নিতে পারেনি আর সেখানে মারা যায়। তারপর যখন মেয়েটির স্বামী দেখলো সে ভেসে যাবে, তাই সে বুদ্ধি করে মেয়েটিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়। তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দেখা যায় এখানে মেয়ের স্বামীর ফিঙ্গারপ্রিন্টে আছে। ব্যাস, এটাতে প্রমাণ হয়ে যায় যে সেই খুন করেছে। আর কথা রইল মেয়েটির চাচাতো বোনের, সে মেয়েটির স্বামীকে ভালোবাসতো, কিন্তু ছেলেটির বিয়ে হয়ে যায়। আর তখন তার টাকারও প্রয়োজন ছিল, তাই লোকটা মেয়েটিকে অনেকবার বাড়ি থেকে টাকা আনতে বলে, কিন্তু মেয়েটি কোনো টাকা আনে না। আর এদিকে মেয়েটির চাচাতো বোন সে কী করে তার ভালোবাসার মানুষকে ভাবে সে চিন্তা করতে থাকে। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে, আর সেটা হলো তার আপুকে খুন করা। খুন করলে মেয়েটির সব সম্পত্তি তার স্বামী পাবে, তো তাদের আর টাকা নিয়ে কোনো ভাবতেই হবে না। আর মেয়েটির চাচাতো বোন তার ভালোবাসার মানুষকেও পাবে। কিন্তু মফিজুল, তুমি এইসব জানলে কি করে? স্যার, কল রেকর্ডের মাধ্যমে। কল রেকর্ডের মাধ্যমে? কিন্তু কি করে? স্যার, আমার প্রথম সন্দেহ হয় স্বামী টাকার জন্য খুন করতে পারে, তাই আমি তার মোবাইলে আইপি অ্যাড্রেস হ্যাক করি। পরে আমার কেন জানি মনে হলো লোকটার কল লিস্ট দেখার দরকার। পরে দেখি লিস্টে একটা নাম্বার জানো লিখে সেভ করা। তারপর সেই নাম্বার নিয়ে দেখতে লাগলাম যে কার নাম্বার। পরে জানতে পারি মেয়েটির চাচাতো বোনের। এরপর কাল রাতে তারা মোবাইলে একবার কথা বলে, যা আমি রেকর্ড করে রাখি, যার কারণে সহজে আমি বুঝতে পারি খুন কে করেছে আর কেন করেছে। এই, তুমি জানো আপুর খুনের তদন্ত করার জন্য একজন নতুন অফিসার এসেছে? এই, তুমি চিন্তা করো না তো, আমি সব সামলে নিব। কাল তোমার বোনের সব আমার নামে হয়ে যাবে। এরপরে দেন আমরা দুজনেই দেশ ছেড়ে চলে যাব। তবুও কেন জানি আমার ভয় হচ্ছে। প্লিজ যা করার তাড়াতাড়ি করো। জানো, তুমি চিন্তা করো না, কাল শুধু সব সম্পত্তি আমার নামে হোক, এরপর আমরা এই দেশ ছেড়ে দেব, বললাম তো। তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু একটু তাড়াতাড়ি করো। ওকে জানো। ব্যাস, এই কল রেকর্ড দিয়ে বোঝা যায় খুন কে করতে পারে আর কেন করতে পারে। আমার কথার প্রমাণ দেখে সবাই অবাক,
কি করে একদিনে এই কেস সলভ করতে পারে, যেখানে আমাদের মাসখানিকটা সময় লাগছে, তারপরেও খুনিকে ধরতে পারিনি কেউ। এখানে আমার কেসটাও শেষ। তাই আমি যখন বেরোতে যাব, ঠিক এমন সময় সেখানকার এসিপি স্যার বললেন, মফিজুল তুমি আমার রুমে আসো। আমি স্যারের পিছন পিছন চলে আসলাম স্যারের রুমে। মফিজুল এই নাও। এটা কিসের কাম স্যার? এটা তোমার প্রমোশনের লেটার। সত্যি স্যার? মফিজুল, কথা ছিল কেস সলভ করার পর সিলেটে গিয়ে তোমাকে এই লেটারটা দেওয়া, কিন্তু তোমার কেস সলভ করার ধরন দেখে আমি এখনই দিতে বাধ্য হলাম। ধন্যবাদ স্যার। তার মানে এরপরের চেয়ারটা রেসিপির। ওকে, অল দ্য বেস্ট। ধন্যবাদ স্যার। বেরিয়ে বললাম এসিপি স্যারের রুম থেকে। আজ আমি খুব খুশি। আজ আমি একজন সিনিয়র অফিসার। সাকিব আর সাবরিনকে এই কথা জানালে দুজনেই আমাকে অভিনন্দন জানায়, কিন্তু সাবরিন তো মন খারাপ করে আমাকে অভিনন্দন জানালো। সাকিব আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি কিছুই বলিনি। আমি তো জানি সাবরিন কেন মন খারাপ করে রয়েছে। যাই হোক, যে কেসের জন্য এসেছিলাম সেটা তো শেষ। তো আমাদের কাছে এখনো 3 দিন আছে। এই 3 দিন কী করবো ভাবতে লাগলাম। হঠাৎ মনে হলো সাবরিনের তো মন খারাপ, তাহলে তাকে নিয়ে 3 দিন ঘোরাঘুরি করলে কেমন হয়। যেভাবে সেই কাজ, তাড়াতাড়ি সাকিবকে কল করলাম। সাকিব, আমাদের যে 5 দিন কেস সলভ করার জন্য দিয়েছিল, তার তো এখনো 3 দিন বাকি। কিন্তু আমাদের তো কেস সলভ এখনো করব। ভাবতেছি এই 3 দিন একটু রাজশাহী শহরটা ঘোরাঘুরি করলে কেমন হয়। তাহলে তো অনেক ভালো হয়, কিন্তু স্যার সাবরিন যে মন খারাপ করে রয়েছে সেটার ব্যাপারে কি করব? সাকিব, তুমি এই নিয়ে চিন্তা করো না। কিছুদিন একটু ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যাবে। ওকে? ওকে স্যার। স্যার, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার, সাবরিন আপনাকে অনেক ভালোবাসে, প্লিজ ওকে ফিরিয়ে দেন না। সাকিব, প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা অতীত থাকে, আর সেই অতীতের কারণে সে চেয়েও কোনো কিছু করতে পারে না। আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। জি স্যার। আজকে 2 দিন ধরে সাকিব আর সাবরিনকে নিয়ে ঘোরাঘুরি করছি, কিন্তু কি মেয়ে বাবা, একটাবার আমার সাথে হাসি মুখে কথাই বলেনি। আজকে কিছুক্ষণ পর চলে যাব, তাই ভাবলাম সাবরিনকে নিয়ে একটু পার্ক থেকে ঘুরে আসি। যেভাবে সেই কাজ, সাবরিনকে নিয়ে চলে গেলাম পার্কের দিকে। আর সাকিবকে বললাম আমাদের গাড়ি চলে আসলে আমাদের জন্য পার্কে থেকে পিক করে। তারপর আমি আর সাবরিন একটা জায়গায় সুন্দর করে বসলাম। আমি কিছু বলতে যাবে এমন সময় সাবরিন বলে উঠলো, স্যার আমি হয়তো বা একটু বেশি আপনাকে নিয়ে ভাবছিলাম, সরি স্যার, আর এমন হবে না। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। দেখো সাবরিন, সবাই চায় তার জন্য একজন কেয়ার করার মানুষ থাকুক, যে তাকে নিজের চাইতে বেশি ভালো রাখবে, কিন্তু পরিস্থিতি তাকে সেই সুযোগ দেয় না। সাবরিন, তোমাকে হয়তো আমি ভালো রাখতে পারবো না, কিন্তু সাকিব তোমাকে নিজের চাইতে বেশি ভালো রাখবে। সাকিব স্যার ভালো রাখবে মানে? সাকিব তোমাকে ভালো রাখবে, তার মানে তুমি ভালো করেই জানো সাকিব তোমাকে নিজের চাইতে বেশি ভালোবাসে। জানি স্যার, কিন্তু যে ভালোবাসার শেষের শূন্যতা, সেই ভালোবাসার কি প্রয়োজন? সাবরিন, তোমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিক সামলে নেব। ওকে, এবার একটু স্মাইল। হয়েছে, আর এসব করতে হবে না। হ্যাঁ, এখন করলেও যে একজন জেলাস ফিল করবে সেটা বুঝতে পারছি। এই সাকিব, আর পিছনে থাকতে হবে না। আয় রে ভাই, তোদের লাইন ক্লিয়ার করার জন্য সাবরিনকে পার্কে নিয়ে আসছি। সাকিব এখানে কি করে? ওই যে দেখো, মুখ লুকিয়ে বসে আছে। এদিকে আহো বাছাধন। সাকিব আমার সামনে চলে আসে। নাও, এবার প্রপোজ করো। করব। আর এবারটা কর, না হলে পরে চান্স পাবে না। ঠিক আছে, করি তাহলে। সাবরিন, আই লাভ ইউ। সাকিব দেখো, আমি আগে বলেছি, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে সেই ভালোবাসার পূর্ণতা দিতে হবে। সমস্যা নেই, গতকাল সাকিবের আব্বু আর তোমার আব্বুর সাথে বিয়ে নিয়ে কথা বলেছেন। আশা করি তোমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। নাকি আরো কিছু বাকি? আমার আব্বু সাবরিনদের বাড়িতে গিয়েছিল আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, আমি রাজি করাইছি তোমাদের দুজনের পরিবারকে। এবার রেডি হয়ে নাও বিয়ের জন্য। সাকিব সাবরিন হাসি মুখে আমাকে জড়িয়ে ধরল আর ধন্যবাদ দিল। বলল, স্যার, আপনার মতো একজনকে পেয়ে আমরা খুবই আনন্দিত। একটু দূর থেকে কেউ একজন আমাকে দেখে বলল, মাহফুজ এখানে কিন্তু কি করে? এদিকে আমি সাকিব সাবরিনকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি। অন্যদিকে সে মেয়েটি আমাকে ডাকছে, মাহফুজ দাঁড়া, মাহফুজ দাঁড়া, আমাদের ছেড়ে যাস না। ডাক না শুনেই সাকিব আর সাবরিনকে নিয়ে গাড়িতে উঠে চলে আসলাম সিলেট। অন্যদিকে সে মেয়েটি আমার ব্যাপারে যতটুকু সম্ভব খোঁজ নিয়েছে, কিন্তু কোনো খোঁজ পায়নি। তাই সে নিরাশ হয়ে আবার বাড়ি ফিরে যায়। এভাবে আরও 1টা বছর কেটে গেল। এবার আমার পুরো পড়াশোনা কমপ্লিট, আর এদিকে সাবরিন আর সাকিবের বিয়েও হয়ে গেল। তাই আমার পিছনে ঘোরার আর কেউ নেই।
আজকে আবার আমাকে এসিপি স্যার ডেকেছেন। আর আপনারা তো জানেনই, এসিপি স্যার আমাকে ডাকলে নিশ্চয়ই কোনো না কোনো কেস তো হবেই। স্যার আমাকে ডেকেছিলেন। আরে মফিজুল যে, এসো এখানে বসো। হ্যাঁ স্যার বলুন। মফিজুল, কাল তোমার ট্রান্সফার। কিন্তু কোথায়? মফিজুল, তোমাকে আবার ঢাকা ট্রান্সফার করা হয়েছে। ঢাকা? কিন্তু স্যার আমি তো এখানেই ঠিক আছি। আমি জানি মফিজুল, তুমি কেন ঢাকায় যেতে চাও না, কিন্তু আমিও যে একজনের আন্ডারে কাজ করি সেটা ভুলে যেও না। ঠিক আছে স্যার, এখানে আমার আর কিছু করার নেই, তাই না চাইতেও আবার আমার জন্মস্থান যেতে হবে। স্যারের রুম থেকে বেরিয়ে সবাইকে জানালাম। সবাই মোটামুটি মন খারাপ, যেহেতু আজকে আমার লাস্ট দিন সিলেটে, তাই সাকিব আর সাবরিনের সাথে একটু সিলেট শহরটা ঘুরলাম। আজকে আমি চলে যাচ্ছি আমার জন্মস্থানে। ও, আপনাদের তো বলাই হয়নি কী কেস যার জন্য আমাকে ডিরেক্ট ট্রান্সফার করা হয়েছে। আসলে কেসটা হলো কয়েকটা মেয়েকে রেপ করে খুন করা হয়েছে, আর সাথে আরও আছে যা বলা একটু বেশি হয়ে যাবে। ফিরে আসলাম আমার সেই জন্মস্থান যেখানে আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। যাকগে, আমি এখানে কোনো অতীত নিয়ে আসিনি, এসেছি কেস নিয়ে। আজ থেকে ঢাকাতেই থাকতে হবে, আর পরেও। যাই হোক, আজকে মাত্র আসলাম, আজকে একটু রেস্ট নেওয়া দরকার, তাই আর কিছু না ভেবে আজকের দিনটা রেস্টের জন্য ঠিক করলাম। কাল না হয় ডিউটিতে যাব। সকাল হয়ে গেল, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। এখন রেডি হয়ে বিউরোতে যেতে হবে, কিন্তু এভাবে গেলে তো হবে না, ভাইয়া বা আব্বু দেখলে চিনে ফেলবে। কি করা যায়? ঠিক আছে, আপাতত মাস্ক পরে বাইর হই, পরে না হয় মাস্ক ছাড়া সবার সাথে কথা বলে নেব। মাস্ক পরে বিউরোতে ঢুকলাম, কিন্তু কেউ তো আমাকে আর চেনে না, কারণ 2 বছর প্রায় অনেকটা পাল্টে গেছি। কেউ আমার শারীরিক কোনো গঠনভঙ্গ নিয়েও আমাকে তো তাড়াতাড়ি চিনে নিতে পারবে না। আমাকে ভেতরে যেতে দিন। আপনি কি জন্য আসছেন আগে সেটা বলুন। কেস নিয়ে কথা বলতে এসেছি। কোন কেস নিয়ে? এই কেস নিয়ে। কে আপনি, আর আপনি এই কেসের ব্যাপারে কি করে জানেন? সবেমাত্র ট্রান্সফার হয়ে আসা সিনিয়র অফিসার মাহফুজ হাসান। আরে স্যার, আসুন আসুন, এসিপি স্যার আপনার কথাই বলছিলেন আমাদের। মাস্কটা খুলে ফেললাম। এসিপি স্যার এখন কোথায় আছেন? স্যার এখন ওনার রুমে আছেন। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার নাম কি? স্যার, আমার নাম তানভীর। নতুন সিআইডি অফিসার নাকি? না স্যার, আমি 1 বছর আগে চাকরিতে জয়েন হয়েছি। এজন্যই তোমাকে চিনতে পারছি না। আচ্ছা, এখানে তোমার আসার পর আর কতজন নতুন জয়েন করেছে? আর 2 জন। ও আচ্ছা, ওকে, তাহলে আমি স্যারের রুমে যাচ্ছি। তুমি কেসটা নিয়ে সবাইকে বলে দাও যে তারা যেন খুব তাড়াতাড়ি সব কিছু মিলিয়ে নেয়। ওকে স্যার। আমি এসিপি স্যারের রুমের সামনে এসে দরজায় নক করে প্রবেশ করার অনুমতি চাইলাম। কামিন। সিনিয়র অফিসার মাহফুজ হাসান রিপোর্টিং স্যার। আরে মফিজুল, তুমি চলে এসেছো, বসো বসো। ধন্যবাদ স্যার। মফিজুল, তুমি তো জানোই কেন তোমাকে এখানে আনা হয়েছে। হ্যাঁ স্যার জানি, কিন্তু এসব কে করতে পারে? এসব করার পিছনে একমাত্র এমপি আর ওর ছেলে ফারহান আছে। স্যার, আপনি কোনো প্রমাণ ছাড়া কি করে একজন এমপির উপর এই অভিযোগ দিতে পারেন? মফিজুল, আমি জানি, আমরা জানিয়ে ভাবতে পারি, তুমি তার চেয়ে বেশি ভাববে। আমি চুপ করেই থাকলাম। মফিজুল, আমাদের কাছে আপাতত এই ফটো আছে। এই ফটোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এমপি একটা মেয়ের সাথে জোর জব্দ ধস্তাধস্তি করছে। কিন্তু স্যার, এই ফটো প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। জানি মফিজুল, এই জন্যই আমি তোমাকে আবার ঢাকায় ফিরিয়ে আনছি। তোমাকেই আবার এই ঢাকাটাকে অপরাধ মুক্ত করতে হবে। ওকে স্যার, তবে আমার কিছুদিন সময় দরকার। সময় নিতে পারো, কিন্তু মনে রেখো সময় খুব কম। ঠিক আছে স্যার। ও হ্যাঁ স্যার, আমার সাইবার টিমেরও সাহায্য দরকার। ঠিক আছে মফিজুল, নিয়ে নাও। এখন কাজের গতি একটু বাড়াতে হবে, কারণ জানি না কতটা মেয়েকে এমপি আর তার ছেলে আটকে রেখেছে পাচার করার জন্য। তাই একটা মিটিংয়ের প্রয়োজন। ইমরান, সবাইকে বলো সবাই যেন 5 মিনিটের ভিতরে মিটিং রুমে উপস্থিত হয়। ঠিক আছে স্যার, 5 মিনিট পর। তোমরা সবাই তো জানো কেন তোমাদের এখানে ডাকা হয়েছে। জি স্যার। তাহলে আমি যেভাবে বলবো তোমরা একটু সেভাবেই টিমটাকে সাজিয়ে রাখবে, আর যদি কারো একান্ত কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। ওকে স্যার। ব্যাস, সবাইকে বুঝিয়ে দিলাম কাকে কী করতে হবে। কয়েকজনকে দিলাম এমপির উপর নজর রাখতে, আর কয়েকজনকে এমপির ছেলের উপর, আরও কয়েকজন এমপির বিশ্বস্ত কর্মী শেখ আহসানের উপর নজর রাখতে বললাম। আমি সাইবার টিমের সাথে, এমপি আর এমপির ছেলে কোথায় কল করে কার সাথে কথা বলে, সব আমার আর আমার সাইবার টিমের। এভাবেই 2 দিন হয়ে গেল। এমন সময় আমাদের কল ট্রেকিংয়ের মধ্যে একটা কল আসলো, যা আমাদের কাছে খুব প্রয়োজনীয়। কলটা অবশ্যই এমপি করেছে। আহসান, আজ সন্ধ্যা 7টায় সব মেয়েদের ঢাকা থেকে সোজা কলকাতা পাচার করে দিবি। ওকে বস।
আরে হ্যাঁ শোন, ট্রাকটা এমনভাবে সাজাবি যেন কেউ কিছু বুঝতে না পারে। ওকে বস। এই মুহূর্তে আহসানের মোবাইলের লোকেশন ট্র্যাক করো। ওকে স্যার। 2 মিনিট পর সাইবার টিমের একজন, স্যার এই শপিং মলের পিছনে বদ্ধ গোডাউন আছে, তার মধ্যে। ঠিক আছে, আপনারা কাজ চালিয়ে যান, আমি দেখছি। এই বলে তানভীরকে কল করলাম। হ্যাঁ তানভীর, সবাইকে নিয়ে শপিং মলের পিছনে গোডাউনে চলে যাও, সময় খুব কম, এখন 6:30 বাজে, তোমরা 7টা বাজার আগে সেখানে পৌঁছাতে হবে। ওকে স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা এখন শপিং মলের একটু দূরে আছি, তবে 10 মিনিটের ভিতরে আমার শপিং মলের ভিতরে ঢুকে যাব। গুড, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কাজটা করো। ওকে স্যার। কল কাটতে না কাটতেই আরও একটা কল। এটা সাব্বিরের, আমার জুনিয়র অফিসার, যাকে আমি এমপি ছেলের উপর নজর রাখতে বলেছিলাম। হ্যালো স্যার, একটা বড় সড় আক্রমণ হতে চলেছে। কি? কিন্তু কার উপর? ঢাকার সবচেয়ে বড় বিজনেসম্যান শফিকুল ইসলামের বাড়ির সবার উপরে। কি? কিন্তু কে করতে চায়? স্যার ফারহান। ঠিক আছে, তুমি ফারহানের উপর নজর রাখো, আমি দেখছি কি করা যায়। ওকে স্যার। এখন আমি কি করবো কিছুই মাথায় ঢুকছে না। এখন আমাকে যেতে হবে সবার সামনে, তাই আর কিছু করার নেই। অফিসে যারা ছিল সবাইকে নিয়ে রওনা হলাম আমার বাড়ির দিকে। আল্লাহ, একটাও সিকিউরিটি নেই, সবার লাশ পড়ে আছে। টিম, সময় কম, সবাই সবার পজিশন নাও। ওকে স্যার। সবাই রেডি তো? সবাই বললো ইয়েস স্যার। নাও শুট। ঠাস 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 করে আওয়াজ হলো। আরে ভাই, এটা কিন্তু থাপ্পড় না, গুলির শব্দ। একে একে সবাই শেষ। অবশ্য আমাদের মধ্যে নাইম আহত হয়েছে, আর তাদের মধ্যে কয়েকজনকে বাঁচিয়ে রেখেছি, কারণ এমপি ছেলেকে শাস্তি দেওয়ার জন্য এদের প্রয়োজন। আমি সবাইকে বললাম নাইমকে যেন হাসপাতালে নেওয়া হয়। কয়েকজন তাকে নিয়ে গেল। এমন সময় আমার খেয়াল পড়লো ফুপির দিকে। দেখি ফুপির ডান কাঁধে একটা গুলি লাগার কারণে গড়গড় করে রক্ত পড়ছে। ভাই, এমন সময় নিজেকে কন্ট্রোল করতে পারে কেউ? এমন সময় নিজেকে ঠিক রাখতে পারলাম না। ফুপি, ফুপি, তোমার কিছু হবে না ফুপি, এই তোর গাড়ি নিয়ে আয়। সবাই খুব অবাক হয়ে আছে। অর্ণব, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, ফুপিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক আছে স্যার। ছোট ভাই, তুমি এখানে এতদিন পর? মাস্কটা খুলে ফেলেছি, ভাবি সব কথা বড় হবে, আগে ফুপিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আরে পাগল, আমার কিচ্ছু হয়নি। বলে হলো ফুপি তুমি চুপচাপ থাকো। এই বলে ফুপিকে কোলে করে নিয়ে গাড়িতে উঠালাম। হাসপাতালে এসেই, ডাক্তার, আপনারা এক্ষুনি অপারেশন করে গুলি বের করার ব্যবস্থা করুন। এ কি, এটা তো পুলিশ কেস, আগে আপনারা পুলিশকে জানান, পরে আমরা ওনার অপারেশন করব। আমি একজন সিআইডি অফিসার, এই দেখুন আমার কার্ড, এখন তো কোনো সমস্যা নেই। সরি স্যার, আমরা এখনই অপারেশন করছি। এই বলে ডক্টর ফুপিকে নিয়ে চলে গেল। মাহফুজ, তুই একজন সিআইডি অফিসার, কিন্তু কি করে? হ্যাঁ ভাইয়া, আমি একজন সিআইডি অফিসার, কিন্তু এখন এসব বলার সময় নেই, আমাকে যেতে হবে। ছোট ভাই, তুমি এখন কোথায় যাবে? ভাবি, এমপি আর তার ছেলেকে উচিত শিক্ষা দিতে হবে। এমন সময় ফোন ভেসে উঠলো। হ্যালো তানভীর, বলো। স্যার, আমরা সব ছেলে মেয়েদের নিরাপদে আহসানের কাছে নিয়ে আসছি। গুড, এখন আহসানের কি খবর? স্যার, সে এখন এমপির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছে। ঠিক আছে, তোমরা এখন আহসানকে নিয়ে এমপির বাড়িতে চলে আসো। ওকে স্যার। ভাবি, আমাকে এখন যেতে হবে। না মাহফুজ, তুই এখন কোথাও যাবি না। কারণ আমি যখন ডাক্তারকে পরিচয় দিয়েছিলাম তখন আমি ভাইয়া ভাবি ছাড়া আর কেউ ছিল না। ভাবি, মেয়েকে বলো আমার সামনে থেকে সরে যেতে। নিধি সরে গেল, আমি সরবো না। চুপ, একদম চুপ। কেন তুই সরতে চাস না? কারণ আমি এখন তো ফারহানকে জেলে ঢুকাতে চাইছি, তাই। ফারহানকে জেলে ঢুকাতে হলে সেটা পুলিশ করবে, তুই কেন যাবি? ভাবি, আমার মেজাজটা কিন্তু এখন এমনিতেই খারাপ হয়ে আছে। এই 2 মেয়েকে বলো যেন তারা আমার রাস্তা থেকে সরে দাঁড়ায়, নয়তো কিন্তু। নয়তো কি? হ্যাঁ, নয়তো কি? আমি কিছু না বলেই ওদের পাশ কাটে চলে আসলাম। নিধি আর ইরাবু দুজনেই আমাকে আটকাতে চেয়েছিল, কিন্তু ভাইয়া ভাবি তাদের আসতে দেয়নি। ভাবি, আমি জানি মাহফুজের সাথে আমি যা করেছি ঠিক করিনি, কিন্তু 2 বছর পর মাহফুজকে পাওয়ার পরও কি করে তুমি এভাবে যেতে দিতে পারো? ভাবি প্লিজ আমাদের যেতে দাও। নিধি, ইরা, তোমরা সবাই থামো, মাহফুজকে মাহফুজের কাজ করতে দাও। এমন সময় আম্মু এসে বলে, মাহফুজ কোথায়? মাহফুজ এখানেই তো ছিল। আম্মু, তুমি শান্ত হও, মাহফুজ আমতার কাজ করতে গেছে। মাহফুজ আবার কি কাজ করে? ছোট ভাই একজন সিআইডি অফিসার, ইতিমধ্যে সবাই হাজির হয়ে গেছে। কি? মাহফুজ সিআইডি অফিসার? হ্যাঁ, মাহফুজ একজন সিআইডি অফিসার। কিন্তু ভাবি, নিতে সবকিছু পরে, আগে আমাদের ফুফিকে নিয়ে ভাবা উচিত। তার মানে আমি যখন রাজশাহী গিয়েছিলাম তখনও মাহফুজ ছিল, কিন্তু মাহফুজের সাথে যে মেয়েটি ছিল সেটা কে? মাহফুজের
গার্লফ্রেন্ড? না না, এটা হতে পারে না। আমি এমপির বাড়ির সামনে এসে দেখি তানভীর আহসানকে নিয়ে এমপির সামনে দাঁড়িয়ে আছে, সাথে এসিপি স্যারও। স্যার, এখন আমাদের এমপির বাড়িতে ঢোকা উচিত। মফিজুল চলো। স্যার, একটা কথা ছিল। মফিজুল বলো। স্যার, আগে আমি একা এমপির বাড়িতে ঢুকতে চাই। ঠিক আছে মফিজুল, তুমি আগে যাও। ধন্যবাদ স্যার। এই বলে আমি এমপির বাড়িতে ঢুকলাম। সাথে সাথে এমপি বলে উঠলো, আরে শফিকুলের ছেলে মাহফুজ যে, কি ভেবে আসা হলো? আসলাম আপনাকে আর আপনার ছেলেকে নিয়ে যেতে। তা কোথায় নিয়ে যাবে একটু শুনি। কেন, বাড়িতে? তোমাদের বাড়িতে আমার মতো একজন যাবে? আমাদের বাড়িতে না, আপনার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে মানে? মানে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এসিপি স্যার আসুন। এসিপি স্যারও এসে গেছেন, সাথে এমপিকেও ধরে নিলেন। এবার শুধু এমপি ছেলে বাকি। বল এবার, তোর ছেলে কোথায়? মরে গেলেও বলবো না। ফারহান উপরে আছে। ঠাস করে একটা গুলি করে দিলাম। তোমার ফারহানকে নিয়ে আসো। ব্যাস, গুলি লাগার কারণে বেশি দৌড়াতে পারিনি, আর আমাদের অফিসেরও তাকে ধরে ফেলেছে। ঠিক আছে, এখন এমপি আর এমপির ছেলেকে নিয়ে বিরতি চলে আসলাম। ও, আপনাদের কেসটা বলি, কী কারণে এখানে আনা হয়েছে। কেস, 1 মাস আগে ঢাকায় 4 মেয়ে খুন হয়েছে। আমাদের সিআইডি অফিসারদের সবার ধারণা ছিল যে এই খুনের পিছনে এমপি আছে, কিন্তু এমপিকে ধরতে গেলে প্রমাণ দরকার। কিন্তু আমাদের সিআইডি টিমের কাছে কোনো প্রমাণ ছিল না, আর মেয়ে পাচারও বেশি ছিল। তাই সবাই মিলে এসিপি স্যারের কাছে গিয়ে বলল আমাকে যেন আবার ঢাকায় ফিরিয়ে আনা হয়, কারণ এমপি যেভাবে কাজগুলো করেছে, তো আমরা যদি একটু খোঁজ করি তাহলে এমপি আর তার ছেলে সব বুঝতে পেরে যাবে। তাই তাদের কোনো কথা বুঝতে না দিয়ে এই কেস সলভ করতে হবে। তাই তারা আমাকে এখানে এনেছে। আর কেসের প্রমাণ কি হতে পারে তা তো আপনারা জানেনই, কল রেকর্ড আর কিছু সাক্ষী। ব্যাস, কেস এখানেই শেষ। সব প্রমাণ এসিপি স্যারের কাছে দিয়ে ব্যুরো থেকে বেরোতে যাব, এমন সময় এসিপি স্যারের আবারও ডাক। মফিজুল, তোমার বাড়ি থেকে কল। আমার বাড়ি থেকে কল? হ্যালো, কে বলছেন? ছোট ভাই, আমি ফারজানা। হ্যাঁ ভাবি, বলো, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? ছোট ভাই, আম্মু। আম্মু? কি হয়েছে আম্মুর? আম্মু হাসপাতালে। তোমরা একটু থাকো, আমি আসছি। এই বলে এসিপি স্যারের মোবাইল স্যারকে দিয়ে রওনা হলাম হাসপাতালের দিকে। এসে দেখি আম্মু তো দিব্যি ভালো আছে। ভাই, মেজাজটা কেমন হয়? তারপর আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু তোমার কি হয়েছে? আরে পাগল, আমার কিছু হয়নি। তাহলে ভাবি যে আমাকে বললো তুমি হাসপাতালে। এমন সময় নিতে এসে বলল, খালা হাসপাতালে নয়তো অন্য কোথাও আছে নাকি দেখতো। তুই চুপ থাক, এখান থেকে যা, আমি আমার আম্মুর সাথে কথা বলছি। আমি যাব কেন? দেখ নিধি, তুই আমার ভালো চেহারাটা দেখেছিস, কিন্তু আমার খারাপ চেহারা কিন্তু দেখিসনি। তাই ভালো ভালো বলছি, এখান থেকে যা। ভাই, বিপদ আর পথ ছাড়ে না। এমন সময় এরা আপু চলে আসলো। কি তোর চেহারা খারাপ? এই তো যে তুই একজন ইনকাউন্টার স্পেশালিস্ট, সিনিয়র সিআইডি অফিসার। কি? মাহফুজ ইনকাউন্টার স্পেশালিস্ট? আম্মু, ফুপি কেমন আছে? যা, বেডে শুয়ে রাখছে, দেখ গে। ঠিক আছে আম্মু। এই বলে আমি চলে আসলাম ফুপিকে যে রুমে রাখা হয়েছে। গিয়ে দেখি ফুপি একটা বেডে সুন্দর করে শুয়ে আছে। সবাই ফুপির সাথে কথা বলছে। আমি যেতেই খালু উঠে চলে যেতে লাগলো। আব্বুর হাত ধরে বসিয়ে দিল। আমি গিয়ে চুপচাপ ফুপির পাশে বসলাম। এমন সময় ফুপি বলল, কিরে, এতদিন কোথায় ছিলি? সিলেট ছিলাম। সিলেট কেন? সিলেট ট্রান্সফার হয়ে গিয়েছিলাম। ট্রান্সফার হয়ে? কিন্তু তুই তো পুলিশে চাকরি করিস না তাহলে? ফুপি, আমি একজন ছদ্মবেশী সিআইডি অফিসার। কি? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আচ্ছা ফুপি, এখন তোমার কেমন লাগছে? এখন অনেকটা ভালো লাগছে রে বাবা। আচ্ছা ফুপি, তাহলে আমি আসি। না। মানে? বাবা, তুই আমাদের ছেড়ে কোথাও যাস না। বাবা, আমরা বাঁচবো না, তুই আমাদের ছেড়ে যাস না। আমি চুপ করে আছি। মাহফুজ, তুই কোথাও যাস না। তুই জানিস, তুই যাওয়ার পর থেকে আম্মু আব্বু ঠিকমতো খাবার পর্যন্ত খেত না। কয়েকদিন পর পর আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হতো। ছোট ভাই, তুমি আমাদের সাথে থাকো না। এই দেখো, তোমার ভাতিজা একদম তোমার মতো হয়েছে। এতক্ষণ একদম খেয়াল করিনি ভাবির কোলে যে একটা বাচ্চা আছে। ঠিক আছে, আমি বাড়ি যাব, কিন্তু কেউ কোনো ধরনের জোর জবরদস্তি করতে পারবে না। ছোট ভাই, কে তোমাকে জোর জবরদস্তি করবে? যে বোঝার সে বুঝে নিয়েছে। এরা নিধি আপু, যাবার হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাবার সময় হয়ে এসেছে। এই তুমি ডাক্তারের সাথে কথা বলে জিজ্ঞেস করো ফুপিকে কবে নিয়ে যেতে পারবো। আমি জিজ্ঞেস করেছিলাম, ডাক্তার বলেছে চাইলে আজকে নিয়ে যেতে পারি। তাহলে তো ভালোই, চলো সবাই একে একে বের হও, আমরা ফুপিকে নিয়ে বের হচ্ছি। আমরা সবাই একসাথে আবার বাড়ি ফিরে আসলাম।
আজ অনেকদিন পর বাড়িতে ঢুকলাম। ভেবেছিলাম আর আসবো না, নিজের মতো করে বাঁচবো, কিন্তু হলো না। আচ্ছা যাই হোক, এখন আমার রুমে যাওয়া দরকার, রেস্ট নিতে হবে। আল্লাহ, রুমে ঢুকে তো রাগ উঠে গেল। আম্মু, আম্মু, কি রে, এভাবে ডাকছিস কেন? আম্মু, আমার ঘরে কোন শাকচুনি ঢুকছিল? নিধি ছিল তোর ঘরে। কেন ওই শাকচুনি ঢুকছিল? এমন সময় নিধি আপু এসে বলে, তোর ঘরে কোনো শাকচুন্নি ঢুকেনি, বরং আমি ঢুকেছিলাম। কোন সাহসে তুই আমার রুমে ঢুকেছিস? কেন, আমি কি তোর রুমে ঢুকতে পারি না? না, ঢুকতে পারবি না, তুই আমার রুমে ঢুকতে পারবি না। এমন সময় ইরা আপু এসে বলল, ঠিক আছে, ঢুকলে তো কোনো সমস্যা নেই। তুই কেন আমার রুমে ঢুকবি? কেন, তোর বউ হয়ে? এক লাথি মেরে বউ হওয়া বাহির করে দেব। তোরা ভুলে গেছিস আমার সাথে কি কি হয়েছিল? বিশ্বাস কর, তখন রাগের মাথায় ঠিক যা মনে হয়েছিল আমি তাই করে। ব্যাস, আর বলতে হবে না। তোরা তোদের জিনিসপত্র আমার রুম থেকে বের কর। মাহফুজ, এখন কিন্তু বেশি করে ফেলছিস। এখনো কিছুই করিনি, কিন্তু তোদের জিনিসপত্র যদি আমার রুম থেকে বের না করিস তাহলে অনেক কিছু করব। কি করবি তুই? কি করবি? বেশি কিছু না, আমার রুমে তোদের যা জিনিস আছে সবগুলো বাহিরে এনে আগুন লাগিয়ে জ্বালাবো। তুই কিন্তু এখন একটু বেশি করছিস। কোনো কথা নেই, রুমে গিয়ে নিধি আর ইরাপুর যা জিনিসপত্র ছিল সবগুলো আমার রুমের বাহিরে এনে ছুঁড়ে মারলাম। এই নে তোদের কাপড় আর তোদের জিনিসপত্র, আর কোনোদিন আমার রুমে আসার আগে 10 বার ভেবে আসিস। ইতিমধ্যে সবাই আমার ব্যবহার দেখে অবাক হয়ে গেছে। যে ছেলে কারো মুখের উপর একটা কথাই বলতো না, সে আজ এইভাবে কথাগুলো বলে গেল। এইভাবে কেটে গেল 1 মাস। 1 মাসে যতটুকু বোঝার বুঝতে পেরেছি যে নিধি আর ইরা দুজনেই আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তারা তো আর জানে না যে আমি তাদের কাউকে আমার লাইফে চাই না। একদিন আব্বু হাতে পাঞ্জাবি আর পাজামা নিয়ে আমার রুমে এসে বলে, এইগুলো পরে নে। এইগুলো পরবো কেন? কেন মানে, তোর বিয়ে, তুই কাপড় পরবে না তাই কে পরবে? বিয়ে? কিন্তু এই বিয়ে আমি করতে পারবো না আব্বু। পারবি না মানে? তোকে বিয়ে করতে হবে, আমি তাদেরকে কথা দিয়েছি। বললাম তো আমি বিয়ে করতে পারবো না। তোকে বিয়ে করতে হবে, নাইলে আমার মরামুখ দেখবি। আব্বু, কোনো কথা না, তুই এখন বল তুই বিয়ে করবি নাকি করবি না? ঠিক আছে, আমি বিয়ে করব। ভাই, এইদিকে টেনশনে আমার মাথা ঠিক মতো কাজই করছে না। আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কিচ্ছু জানি না, এমনকি আমাকে কার সাথে বিয়ে দেওয়া হয়েছে এইটা পর্যন্ত আমি লক্ষ্যই করিনি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আমার একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে না, 2টা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। বিয়ে করে বউ নিয়ে বাড়ি আসলাম, বাসর করব, তাই সবাই আমার রুম সাজাতে ব্যস্ত। এই সুযোগে আমি ছাদে চলে আসলাম। এক মনে ছাদের দিকে তাকিয়ে আমার অতীত নিয়ে ভাবছি। এমন সময় ভাবি আর ভাইয়া এসে বলল, কিরে, এখানে কি করিস? তারাগুনি। তারা কোনো লাগবে না, এবার রুমে যা। একটা কথা বলতে গিয়ে বললাম না, চুপচাপ রুমের সামনে চলে আসলাম। তারপর 10 কেজি সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। বাহ, 2 মহারানী খুব সুন্দর করে আমার আরামের বিছানায় বসে আছেন। আমি গিয়ে প্রথম একজনের ঘুমটা উঠালাম। আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি? এটা তো ইরা হবো। তাড়াতাড়ি আরেকটা ঘুমটা উঠালাম। আমি তো শেষ, এটা তো নিধি। আমি ঘুমটা তুলতে না তুলতেই আমার কলার ধরে বলল, ওই, আমাদের তোর সহ্য হয় না তাই? ওই, এতদিন তোর জন্য অপেক্ষা করে আছি, কবে তুই আসবি আর তোকে বিয়ে করব, আর তুই আমাদের ইগনোর করিস? এই দাঁড়াও, তোমরা এখানে? আমার বউয়েরা কোথায়? নিজে বিয়ে করে এখন বলছে বউ কোথায়? দেখ তোর সামনে। কি, আমি তোমাদের বিয়ে করেছি? আমাদের বিয়ে করেছিস, কিন্তু তোমরা তো আমাকে সহ্য করতে পারতে না, তাহলে আমাকে কেন বিয়ে করলে? দুজনে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আগে নিধি বলল, তুই চলে যাবার 2 মাস পর একদিন আম্মু আব্বু বাড়িতে এসে আমাকে খুব মারে, আরও আমার বাইরে যাওয়া বন্ধ করে দেয়। পরে জানতে পারি আম্মু আব্বু সব জেনে গেছে আমি তোর সাথে কি করছি। তারপর আর কি মন মরা হয়ে ঘরেই থাকতাম। একদিন নিঝুম আমার সাথে দেখা করতে আসে। কিরে, তুই দেখি আর ভার্সিটি যাস না, কিছু হয়েছে? তারপর নিধি নিজমকে সবকিছু খুলে বলে। সব শুনে, কি করে পারলি তুই এইটা করতে? জানতে চাস কেন মাহফুজ আইকরাম আর তার বন্ধুদের মারছিল? বন্ধুদের মারছিল মানে? হ্যাঁ, মাহফুজ সেই দিন শুধু আকরামকে মারেনি, তার সব বন্ধুদেরকেও মারছে। কিন্তু কেন? কারণ তারা তোকে রেপ করতে চাইছিল, আর মাহফুজ সেটা জানার পর তাদের মারছে। আকরাম আমাকে রেপ করতে চাইছিল? তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর সেই দিন আমি মাহফুজকে এইসব জানিয়েছিলাম, কারণ আমি আমার নিজের কানে শুনেছি। তুই এসব কি বলছিস?
হ্যাঁ, আমি ঠিকই বলছি যে তোকে পাগলের মতো ভালোবাসতো, যার জন্য আজকে তুই স্বাভাবিকভাবে আসিস। তুই তার নামেই মিথ্যা বদনাম, মিথ্যা অপবাদ দিলি। কাজটা তুই ঠিক করিসনি নিধি, তুই কাজটা একদম ঠিক করিসনি। এই বলে নিজেও চলে যায়। এরপর থেকে নাকি আমার ছোট বড় কাজগুলো সে মনে করত আর নিজে নিজেকে অপরাধী মনে করত। আস্তে আস্তে কবে যে এই অপরাধী মনে করা থেকে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না। তারপর সে বলা শেষ করলো। আমি এবার একটা দীর্ঘ শ্বাস নিলাম আর বললাম, এরা আপু, নিধি না হয়ে নিজেকে অপরাধী মনে করতে গিয়ে আমাকে ভালোবাসলো, কিন্তু তুমি তো ফারহানকে ভালোবাসতে, তাহলে তুমি কি করে আমাকে ভালোবাসলে? এরা আপু এবার দীর্ঘ শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তুই যাবার পর যে পেন ড্রাইভ আর চিঠি রেখে গিয়েছিলি, আম্মু আব্বু সবাই ওই চিঠি আর পেন ড্রাইভ পেয়ে যায়, আর তারপর তারা সব জেনে যায় আমি তোর সাথে কি করেছি। তারপর আম্মু আমাকে অনেক মারে। এরপর থেকে আমারও ঘর থেকে বাইর হওয়া বন্ধ করে দেন। একদিন আম্মু আব্বুকে কিছু না বলে বাড়ি থেকে বের হই। পরে একটি পাহাড়কে গিয়ে যেই না ফারহানকে কল করতে যাব, এমন সময় দেখি ফারহান একটা মেয়েকে কিস করছে। তাই আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফারহানের সামনে গিয়ে, তুই কি করে পারলি আমার সাথে এমনটা করতে? আমি তোকে নিজের চাইতেও বেশি ভালোবাসতাম। ভালোবাসা? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। তুই আমাকে ভালোবাসিস না মানে খুব সোজা, আমি এখন আর তোকে ভালোবাসি না, আমি এখন ফারিয়াকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তুই যদি আমাকে নাই ভালোবাসিস তাহলে কেন আমার সাথে নাটক করলি? আমি কোনো নাটক করিনি, আমি তো শুধু তোকে বুক করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোকে ভালোবেসেছিলাম। এই বলে আমি সেখান থেকে চলে আসি। এরপর থেকে আমি নিজেকেও অপরাধী মনে করতে থাকি। পরে সেই অপরাধ বোধ থেকে তোর প্রতি ভালোবাসা জন্মায়। কিন্তু পরে আমার কারণে ফারহান আর ফারিয়ার ব্রেকআপ হয়ে যায়। এরপর থেকে ফারহান আমার পেছনে লেগে যায়, এমনকি আমাকে হুমকিও দেয়। পরে আমরা তোদের বাড়ি থাকতে শুরু করি। এই কারণে ফারহান আর কোনো ঝামেলা করেনি। এটা না হয় বুঝলাম, তোমরা দুজন একসাথে আমাকে বিয়ে করতে রাজি হলে কি করে? এসব অনেক কথা পরে বলবো, আগে বাসর করি। তুই কিন্তু একা না, আমিও আছি। এই না না, আমি একা দুই শাকচুনিকে সামলাতে পারবো না। কি? আমি শাকচুন্নি? আপু ধরো তো ওকে, দেখাই শাকচুন্নি কি কি করতে পারে। এই না না, দর্শক ভাইয়েরা আর না, পরে আসেন অন্য গল্পে। আমার আবার দুই বউকে দুই রুমে সময় দিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন গল্পে। আর হ্যাঁ, আফসোস করেন না কিন্তু আমার দুইটা, আপনাদের একটাও নাই। আল্লাহ হাফিজ।